বিএনপির পক্ষ থেকে হয় যদি এটা অ্যাভয়েড করার চেষ্টা করা হয় যে ঠিক আছে আমরা এটাতে না গিয়ে বরং আমরা স্বাভাবিক যে সংশোধনী পদ্ধতি আছে 2/3 মেজরিটি আমরা ক্ষমতায় আসবো এবং আমরা এটাকে ভালো পরিবর্তনই করবো, বাট পদ্ধতিগত একটা সহজ পথ আছে সেটাতে বিএনপি যদি যেতে চায় সেটা বিএনপি করতে পারবে কিনা, এবং ওই জায়গায় আমি মনে করি না পারবে না। যেটা আমাদের আমি ক্লিয়ার এখান থেকে একটা মেসেজ দিতে চাই যে বিএনপির পক্ষে এত ব্যাপক পরিবর্তন 2/3 মেজরিটি দিয়ে করা সম্ভব নয়, বোথ থিওরিটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি। কিভাবে আমি তুলে ধরি যে সাধারণ পার্লামেন্ট 2/3 মেজরিটিতে পরিবর্তন করতে পারে, ভালো কথা, কিন্তু যে ব্যাপক পরিবর্তন লাগবে বাংলাদেশের সাংবিধানিক থিওরিতে এই ব্যাপক পরিবর্তন সাধারণ পার্লামেন্ট করতে পারে না। আমাদের একটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নামে একটা ডক্ট্রিন আছে, সেই ডক্ট্রিনটা দাবি করে যে সাধারণ পার্লামেন্ট দিয়ে মৌলিক পরিবর্তন করা যাবে না। তো বিএনপি যদি মৌলিক পরিবর্তন করতে চায় এটার সাথে 15তম সংশোধনী বাতিল হয়ে গেলেও বিএনপি মৌলিক পরিবর্তন করতে পারবে না 2/3 মেজরিটি দিয়ে। এটা হলো একটা থিওরিটিক্যাল সমস্যা। আর টেকনিক্যাল সমস্যা যেটা আছে সেটা হলো যে বিএনপি যে 2/3 মেজরিটি পাবে তারও তো গ্যারান্টি নেই। এটা 1991 সালের মতো হয়ে যাবে। বিএনপি কিন্তু স্টিক ছিল যে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে থাকবো, এটা জিয়াউর রহমানের প্রবর্তিত সিস্টেম, অনেক থট ফুল একটা ইনিশিয়েটিভ ছিল। জিয়াউর রহমান কিন্তু এইরকম নয় আজকে বিএনপির মতো করে চিন্তা করেন। উনি ইভেন আউটসাইড এক্সপার্ট যারা ছিলেন, যারা বিএনপি করতেন না, তাদের কাছ থেকে উনি পরামর্শ নিতেন যে কোনটা ভালো সিস্টেম হবে। এবং উনি টিম পাঠিয়েছিলেন ইন্দোনেশিয়া, উনি টিম পাঠিয়েছিলেন টার্কিতে, দেখো কোনটা বেস্ট সিস্টেম। এগুলো লোকাল এক্সপার্টকে উনি এক্সটার্নাল জায়গায় প্লেস করে উনি চেষ্টা করেছিলেন মোর আর লেস একটা থটফুল সিস্টেম আনা। তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমটা আমি সাপোর্ট করি কি করি না এটা ভিন্ন দিবে, কিন্তু জিয়াউর রহমানের এমন একটা থটফুল ইনিশিয়েটিভ বিএনপি সরে এসেছিল কেন? কারণ 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে, তখন আওয়ামী লীগের দাবির সাথে রেসপন্ড করে বিএনপিকে কম্প্রোমাইজ করতে হয়েছিল। টেকনিক্যাল প্রবলেম কি 2/3 মেজরিটি বিএনপি না পেলে অথবা পাবে এই প্রিজাম্পশনটা তো সঠিক না, না পেলে কম্প্রোমাইজ করতে হবে, সেটাও তো আমাদের জন্য ভালো না। সুতরাং এই জায়গাগুলো এখানে একটা সমস্যা আছে। আর আমি বলতেছি যে মৌলিক পরিবর্তন লাগলে বিএনপিকে গণভোটে যেতেই হবে, আদারওয়াইজ বেসিক স্ট্রাকচারটাকে অপারেট করতে দিবে না। তাহলে আমার পদ্ধতিগত ভয়টা আমি কেন পাচ্ছি? আমাকে যদি এটাতেই যেতে হয় তাহলে আমি ব্যাপক পরিবর্তন করি, আমি এটাকে ওন করি, মানুষের দাবিটাকে ওন করি, সেটা করা যায় কিনা সেখানে আমি একটু দেখি। এবারে আমি দেখি যে ঝুঁকি কি। বিএনপি যদি এটাতে এই সাহসটা দেখিয়ে বা এটাকে ওন না করে তাহলে 3টে সমস্যার দায় বিএনপিকে নিতে হবে। 1, 72 সংবিধানের একটা জেনেটিক ডিফেক্ট আছে, যেটা মানুষের দ্বারা প্রণীত সংবিধান নয়। এই সংবিধান পরিবর্তনের এই সুযোগ যদি বিএনপি মানুষের প্রত্যাশার সাথে সম্পৃক্ত হয়ে এটাকে কারেক্ট না করে, মানুষের অংশীদারিত্ব দিয়ে সংবিধানটা বানানোর সুযোগ তৈরি না করে, এর দায় বিএনপিকে বহন করতে হবে ঐতিহাসিকভাবে। সেটা কারা করবে? সাধারণ মানুষের তো বুঝলো না। আমি যদি লিখি এটা নিয়ে সাংবিধানিক আইনের ছাত্র হিসেবে বা পিএইচডি হিসেবে বা শিক্ষক হিসেবে, আমি ডেফিনেটলি এটা ক্রিটিক করে দেবো, এগুলো থেকে যাবে ইতিহাসে। এভাবে আওয়ামী লীগের এই যে আমরা বুঝতে পেরেছি গণভোটে দেওয়া হয়নি, এগুলো থেকে গেছে, তো বিএনপি দায় অ্যাভয়েড করতে পারবে না। 2 নম্বর হলো 72 সংবিধান বিপজ্জনক, কারণ 2/3 মেজরিটি দিয়েই চেঞ্জ করা যায়। এখন যদি বিএনপি গাইড 2/3 মেজরিটি দিয়েই চেঞ্জ করে তাহলে আবার সামনের পার্লামেন্ট এই রিস্ক কিন্তু থেকে গেল। আবার এই আর্টিকেলটা 142 যেখানে পরিবর্তনের পদ্ধতি আছে ওটাও তো পরিবর্তন করতে হবে। ওইটা কি সাধারণ পার্লামেন্টে যে বিএনপি করতে পারবে না? কারণ পরিবর্তনের পদ্ধতিটাও একটা মৌলিক অংশ, যেটা পরিবর্তন করতে গেলে সাধারণ পার্লামেন্ট পারবে না। তো এইটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধিমান আমাদের হতে হবে না। এবং চতুর্থ, আমি অলরেডি 3য় পয়েন্টটা বলে দিয়েছি যে 91 সালের মতো সংখ্যাগরিষ্ঠতা না হলে বিএনপিকে কম্প্রোমাইজ করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যবস্থায়, যেটা জাতির জন্য ভালো হবে না এবং বিএনপির জন্য তো ভালো হবেই না। এবং গণভোটের ব্যাপারে বিএনপির অনীহা ঐতিহাসিক। 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করলো তখন তারা গণভোটে গেল না, এবং তার কারণেই কিন্তু সব তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল হয়েছিল। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল হওয়ার কোনো দায় যদি থেকে থাকে সেটা বিএনপিকে থিওরিটিক্যালি দিতেই হবে। কারণ কেন গণভোটে যাওয়া হয়নি? বিএনপি পন্থী লয়াররাই অ্যাডভাইসটা তাদের করেছিলেন। তো আমরা দেখতে হবে যে আমাদের হোমগ্রাউন্ড লয়াররা, এবং এটা আরেকটা সমস্যা ছিল জানেন, সেটা হচ্ছে তাড়াহুড়ো করে একটা কাজ করা। মানে মনে আছে একটা বড় বিপদ আছে, সেটাকে সলভ করার জন্য আরো বড় বিপদকে জায়গা করে দেওয়া, সেটাই প্রবণতা আমি এখনো দেখছি যে আমরা আসলেই নির্বাচনের সাথে এটাকে ট্র্যাক করছি না, এটার সাথে নির্বাচনের সম্পর্কই না। আমি যদি সংবিধান পরিবর্তন করতে চাই, এটা আমি একটা মডেল আছে, আমি মডেল দেখাবো যে বিএনপি ক্ষমতা আসার পরেও এটা ইনিশিয়েটিভ নিতে পারে। আমরা ফেস করেছি এবং তারই পরিপ্রেক্ষিতে গত 18 বছর, গত 15-16 বছর এই স্বৈরাচারী সরকার সেই সংবিধানের দোহাই দিয়ে আমাদের দেশে প্রায় অনির্বাচিতভাবে তারা দেশ চালিয়েছে এবং তার ফলশ্রুতিতে
গত 5ই আগস্ট আমাদের হাজার হাজার রক্তের বিনিময়ে এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এবং অনেক প্রায় 18,000 লোকের পঙ্গুত্ব বর্ণের মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যেটাকে আমরা বলছি আমাদের স্বাধীন বাংলাদেশ 2 ভার্সন। বন্ধুরা আমার, এই স্বাধীন বাংলাদেশ 2 ভার্সনে যদি আমরা করতে চাই এবং আমাদের সামনে একটা সুযোগ এসেছে, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। সেই সুযোগে আমরা যদি আমাদের পুরনো সংবিধানকে পরিবর্তন করে অথবা পুরো লিখনের মাধ্যমে আমরা আগামী দেশকে যাতে আমরা বৈষম্য বিরোধী একটা দেশে পরিণত করতে চাই, তারই ফলশ্রুতিতে আপনারা জানেন যে এখনকার যে অন্তর্বর্তীকালীন আমাদের যে পর্যালোচনা করবেন উনি হচ্ছেন ডক্টর এম ডি মাহমুদুর রহমান, সম্পাদক দৈনিক আমার দেশ, সাবেক জ্বালানি উপদেষ্টা এবং নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ। আমাদের এখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যারা আসাদুজ্জামান ভাইস চেয়ারম্যান, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুধীবৃন্দ, আমি আমাদের এই সেমিনারে আমাদের কিছু অতিথিবৃন্দ আমাদের অস্ট্রেলিয়ার বিভিন্ন সোহেল ভাইটা মিউট হয়ে গেছে। আসাদুল হক বাবু ভাই আপনারটা মিউট করে সোহেল ভাইটা আনমিউট করে দেন প্লিজ। আপনারটা আনমিউট কিন্তু ঠিক আছে। আমাদের তাকে যারা এখানে উপস্থিত হয়েছে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি তাদের নাম উল্লেখ করতে চাচ্ছি। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর হুমায়ুন চৌধুরী রানা, উনি হচ্ছে আমাদের জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার প্রধান পৃষ্ঠপোষক। আপনারা জেনে খুশি হবেন যে কোমল লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টার হচ্ছে জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার অধীনে একটি সহযোগী সংগঠন এবং এই সংগঠন এটি হচ্ছে আমাদের রাজনৈতিক গবেষণার জন্য এই সংগঠনটি তৈরি করা হয়েছে। তো তার আন্ডারে আজকে আমাদের এই আজকের সেমিনার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাশেদুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর নার্গিস বানু। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর ফারুক আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার আতিকুল শাহরু এবং আমাদের বিভিন্ন অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমি আমার কথা বাড়াতে চাই না, এখন আমি আমন্ত্রণ জানাবো আমাদের আজকের দিনের যে করবেন যারা আবু সাইদ, যারা আবু সাইদ। আপনার এক্সেলেন্ট ইন্ট্রোডাকশনের জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সবার শ্রদ্ধাভাজন এবং প্রিয় মানুষ মাহমুদুর রহমান স্যার উনি এগ্রি করেছেন আমার এই আলোচনার উপরে আলোকপাত করার জন্য। আমি স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আজকে আপনারা এই ব্যস্ততার মাঝেও এখানে সমবেত হয়েছেন, সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। সো আমি আমার টাইটেলটা দেখতে পাচ্ছেন যে একটু স্লাইটলি মডিফাইড। এখানে যেভাবে অ্যানাউন্স করা হয়েছে আমি এটাকে বলছি যে বিপ্লবোত্তর বাংলাদেশ। এটা আসলে নতুন বাংলাদেশ, ওই স্বপ্ন আমরা এখনো ধারণ করছি। তো বিপ্লবোত্তর বাংলাদেশের সাংবিধানিক সংস্কার কেমন হবে সেটার একটা মোরালেস একটা একাডেমিক জায়গা থেকে আমি আলোচনা করতে চাই, কারণ আমাদের পলিটিক্যাল স্টেক হোল্ডার আছেন, পলিটিক্যাল পার্টি আছে এবং সাধারণ জনগণেরও ভাবনার এখানে রিফ্লেকশন হতে হয়। আমার আলোচনাটা মোটামুটি একটা একাডেমিক জায়গা থেকে আমি তুলে ধরবো। প্রথমে একটা পার্সোনাল জায়গা থেকে শুরু করি, সেটা হচ্ছে যে 2012 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় একটা ডেইলি স্টারে বাংলাদেশ সংবিধানের 40 বছর পূর্তি উপলক্ষে একটা লেখার সুযোগ পেয়েছিলাম। এটা ওই সময়ের 40 বছর যেহেতু, তার মানে এটাকে আমি এক প্রজন্ম বলতাম। তো সেই লেখাটায় আমি সরাসরি আগ্রহ করেছিলাম যে বাংলাদেশের 72 সালের সংবিধানটা আসলে একটা প্রকৃত অর্থে সংবিধান ডকুমেন্ট, অথবা এটা বাইরে থেকে একটা চাপিয়ে দেওয়া সাজানো একটা ডকুমেন্ট। তো তারপর আমি শেষ করেছিলাম যে আমাদের আসলে একটা নতুন সংবিধান বানানোর সময় এসে গেছে। সেটা ছিল 2012 সাল, অর্থাৎ তখন পর্যন্ত আওয়ামী ফেসিবাদ এইভাবে প্রতীয়মান হয়নি যে এটাকে ব্যবহার করে এই পর্যন্ত যাওয়া যাবে। তো তারপর আমি আবার 2015-16 সালে
বিএনপির তখন ভিশন 2030 একটা রূপকল্প নিয়ে কাজ হচ্ছিল। ওই কাজে আমি একটু অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। বিভিন্ন মিটিংয়ে সেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন এবং বিএনপি পন্থী পেশাজীবী যারা ছিলেন, শিক্ষক, আমলা, তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছিল। খুবই ব্রিফলি, হয়তো আমি 2-3টে মিটিংয়ে অংশগ্রহণ করেছিলাম। তো সেই সময় যে কারণে আমি অংশগ্রহণ করেছিলাম সেটা হলো যে বিএনপি প্রস্তাব এনেছিল যে আমাদের একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আনা যায় কিনা এবং হিন্দু কমিউনিটি অথবা সংখ্যালঘু যারা আছেন তাদের জন্য সেপারেট ইলেকট্রনের ব্যবস্থা করা যায় কিনা, এরকম 2-3টা প্রস্তাব নিয়ে আলোচনাটা চলছিল। তো আমি এই আলোচনায় অংশগ্রহণ করে এই দুটো প্রস্তাবকে পর্যালোচনার একটা দায়িত্ব নেই, মানে সংক্ষিপ্তভাবে এটাকে তুলে ধরার জন্য। তো প্রথমত হচ্ছে যে সেপারেট ইলেকট্রন কেন বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে সেইটা আমরা ডিসকাস করি কালেক্টিভলি, এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবটা। তো ওই সময় যখন আলোচনা হচ্ছিল তখন আমি একটা বড় আকারে দাবি করেছিলাম যে আমাদের আসলে কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এটাই কি যথেষ্ট? 72 সংবিধানের সমস্ত ত্রুটি বা আমাদের রাজনৈতিক যে কাঠামো আছে সেটা সংস্কার করার জন্য এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পরিবর্তনটাই কি যথেষ্ট হবে কিনা, সেই প্রশ্নটা আমি করে দাবি করেছিলাম যে বিএনপির আসলে রাজনৈতিক এজেন্ডাটা আরো গভীরে সেট করা দরকার। সেটা হলো 71কে ওন করা এবং 72কে কমপ্লিটলি ডিজোন করা। সেটা বিএনপির রাজনৈতিক দল হিসেবে একটা দায়িত্ব। তো ওই আলোচনাটা ওখানে যখন হলো তারপরে আমি দেখলাম যে ভিশন 2030 হলো, তার 3-4 মাস পরে সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা হবে, এইরকম একটি পয়েন্ট আমি দেখতে পেলাম। আমি ধরে নিচ্ছি যে ওই যে আমরা আলোচনা করেছিলাম তারই ফল হিসেবে এই প্রস্তাবটা ওখানে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপরে যা ঘটলো আমরা দেখলাম, অর্থাৎ 16 সালের পরে আজকে 2024 বাংলাদেশের সংবিধানকে ব্যবহার করে এর নামে যে স্বৈর শাসন এবং যে ফেসিবাদী শাসন প্রতিষ্ঠিত হলো, তার অনেক আগেই 72 সংবিধান পরিবর্তনের দাবিটা আমি স্ট্রং ভাবে তুলেছিলাম এবং বিএনপি নেতৃত্বের মধ্যে কিন্তু একটা এগ্রিমেন্টও ছিল যখন তারা বলেছে যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। তো ওই সময় এই আলোচনার প্রেক্ষাপটে ওই সময় মহাসচিব সাহেব একটা মেসেজ আমাদের জন্য নিয়ে এসেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আসলে কত ব্যাপকভাবে পরিবর্তন আশা করেন বা করতে পারবেন। তখন উনি বললেন যে ম্যাডামের সাথে কথা হয়েছে, উনি বলেছে মানুষের কল্যাণের জন্য যত ব্যাপক পরিবর্তন দরকার সেটা করা হবে। তো কাজটা আমি আর সম্পৃক্ত থাকতে পারিনি, বাট ভিশন 2030 যখন ডিক্লেয়ার হলো আমরা দেখলাম যে একটু মুভমেন্ট দেখা যাচ্ছে যে ক্ষমতার বন্টনের কথা বলছে। এবং আমার কথা হচ্ছে যে ক্ষমতার বন্টন কিন্তু ক্ষমতা সীমিত করা নয়, অর্থাৎ ক্ষমতা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভাগাভাগি করে নেওয়াই সংবিধানের মেইন কাজ কিনা, এই জায়গাটা আমাদের একটা প্রবলেম থেকে গেছে। সো আমার মোটিভেশন, এবং সেখান থেকে আমি পিএইচডি করতে আসলাম, এবং আমার পিএইচডির আলোচনাটা বা বিষয়টা হলো সাংবিধানিক তত্ত্বের পাওয়ার ডিজাইনিং এর সমস্যা, অর্থাৎ ওই মোটিভেশনটা কিন্তু আমার পিএইচডি পর্যন্ত আমি নিয়ে এসেছি। সো সেখানকার সেই পিএইচডি গবেষণার আলোকে আমি আজকের এই পয়েন্টগুলো তুলে ধরবো যে কেন আমি 72 সংবিধানে এত ক্রিটিক, এবং সেক্ষেত্রে বিএনপির যে একটু রক্ষণশীল অবস্থান দেখা যাচ্ছে যে নতুন সংবিধান সম্ভবত চাচ্ছে কি না, এরকম বিষয়টা ক্লিয়ার না। তো আমি সেই জায়গাটা থেকে বিএনপির যে দৃশ্যত রক্ষণশীলতা আছে, 72 সংবিধানের প্রতি একটা মেনে নেওয়ার একটা প্রবণতা আছে, হয়তো কিছু রিফর্ম হবে কিন্তু 72 সংবিধান রক্ষণশীলতা বলছি, এবং সেই রক্ষণশীলতাকে আমি একটু মূল্যায়ন করবো। বিএনপি যে প্রস্তাবগুলো অলরেডি সামনে এনেছেন সেটা সীমাবদ্ধতাগুলো আলোচনা করবো। তো আমি যাচ্ছি হচ্ছে প্রথমে একটা প্রশ্ন তুলে ধরি যে এই আলোচনাটা করার আমি 3টা ছোট ছোট ভাগে আলোচনাটাকে বিভক্ত করছি। প্রথম অংশে আমি দেখাবো যে আমি কেন দাবি করি যে 72 সংবিধানটি একটি প্রকৃত অর্থে সংবিধান নয়, এবং সেক্ষেত্রে প্রকৃত সংবিধান তাহলে বৈশিষ্ট্য কি বা কাজ কি সেটা আমাদের জানা দরকার। এরপরে বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে প্রস্তাবগুলো উত্থাপিত হয়েছে, মূলত বিএনপির প্রস্তাবটা গুরুত্বপূর্ণ, কারণ বিএনপি সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার এখন, এবং ক্ষমতায় যাওয়া, তারপরে সংবিধানের দায়িত্ব নেওয়া, বিএনপির রাজনৈতিকভাবে এবং ঐতিহাসিকভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপি আছে। 3 নম্বর জায়গাটা আমি দেখাবো যে আমরা সংবিধান পরিবর্তন যদি রাজি হই তাহলে সংবিধানের পরিবর্তনের ক্ষেত্রে আদর্শিক বোঝাপড়া, আকাঙ্ক্ষা, এই প্রশ্নগুলো আসতেছে যারা ছাত্র সমন্বয় থেকে শুরু করে ছাত্র জনতার দাবি হিসেবে, ওই জায়গায় বিএনপি আসলে কিভাবে রেসপন্ড করা দরকার সেই রকম একটা থিওরিটিক্যাল পয়েন্ট আমি এখানে তুলে ধরার চেষ্টা করবো। তো এই অর্থে 3 ভাগে ভাগ হবে আলোচনাটা। প্রথম আমি ভাগে যাওয়ার আগে একটা ইন্টারেস্টিং আলোচনা, আর সেটা হচ্ছে সংবিধান বানানোর সময় আমেরিকার ফাউন্ডিং ফাদাররা যখন ডিবেট করছিলেন, অনেক ডিবেট করে, এবং আপনারা দেখেন যে ফেডারেলিস্ট পেপার নামে 51 নম্বর একটা এসে,
সেটা আলেকজান্ডার হ্যামিল্টন অথবা জেমস মেডিসন, এই দুজনের একজন কেউ করেছেন বলে মানে এটা অ্যাট্রিবিউট করা হয়। বাট পরে আমি আরেকটা বই টাইটেল দিয়েছি যে জেমস মেডিসনস অ্যাডভাইস টু মাই কান্ট্রি। ওই বই আসলে এটাকে জেমস মেডিসনের উক্তি হিসেবে তুলে ধরা হয়। সেখানে মেইন কথা হচ্ছে যে আমাদের কেন আসলে সংবিধান দরকার। অসাধারণ একটা স্টেটমেন্ট। সেখানে উনি বলছেন যে ইফ ম্যান অর অ্যাঞ্জেলস, অর্থাৎ আমরা মানুষ যদি ফেরেশতা হতাম আমাদের শাসন করার দরকার হতো না। আমরা ফেরেশতা নাই তাই আমাদেরকে শাসন করতে হয়। কিন্তু যারা আমাদেরকে শাসন করবেন তারাও তো ফেরেশতা না, সরকার। আর সরকাররা যদি ফেরেশতা না, আমাদের নেক্সট কাজ হচ্ছে সরকারকেও কন্ট্রোল করা। তাহলে এটা শুরু হচ্ছে আমরা একটা পেসিমিস্টিক জায়গা থেকে ধরে নিচ্ছি যে আমরা মাত্রই মানুষ মাত্রই ক্ষমতার প্রতি দুর্বল থাকে এবং স্বৈরাচারী হয়ে দুর্বল থাকে। শুধু একটা ভালো সংবিধানের কাজ হচ্ছে প্রথমে গভর্নমেন্টকে ইনাবল করা যে মানুষকে আগে শাসনের ব্যবস্থা করো, না হলে মানুষ ভালো থাকবে না। দেন যারা শাসন করবে তাদেরকে কন্ট্রোল করা। লাস্ট সেন্টেন্সে বলছে দ্য নেক্সট প্লেস হচ্ছে যে অবলাইজ ইট টু কন্ট্রোল ইটসেলফ। এই জায়গাটা যদি আমরা না বুঝি তাহলে আমরা বুঝবো না আমাদের আসলে কেন সংবিধান দরকার। এবং পরে আমি এখান থেকে আসছি যে সংবিধানের ধারণাটা তাহলে মূলত হচ্ছে ক্ষমতাটাকে কিভাবে সীমিত করা হয়। ইটস নট অ্যাবাউট ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন করে তো আমি একজন মানুষকে ব্যাপক ক্ষমতাবান করে ফেলতে পারি, কিন্তু ডিস্ট্রিবিউশনের পরে সরকারটাকে লিমিট করতে হয়। ওই লিমিটিং মেকানিজমটা একটা ভালো সংবিধানের বৈশিষ্ট্য। এবং আমেরিকানরা যখন তাদের সংবিধান বানায়, অস্ট্রেলিয়াও যখন বানায়, তখন ডিবেটটা কেন্দ্রীভূত ছিল এইটা যে ক্ষমতার ডিজাইনটা কিভাবে হবে যাতে কোনো একক ব্যক্তি বা অর্গান স্বৈরাচারী হয়ে না হয়। এবং এটা করতে গিয়ে তারা মানুষের অধিকার আকাঙ্ক্ষা এগুলোকে ইগনোর করেছিল। সো এই জন্য আমেরিকার সংবিধানে প্রথমে রাইট ইনক্লুডই করা হয়নি, শুধুমাত্র পাওয়ার ডিজাইন নিয়ে ওরা এত বেশি ব্যস্ত ছিল। সো আমি বলছি যে সীমিত সরকার এবং সেটা প্রতিনিধিত্বমূলক হওয়া এবং সেটাকে দায়বদ্ধ করা, এগুলো হচ্ছে একটা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য। তো সেই জায়গাটা থেকে যে আমি শুরু করি তাহলে আমরা দেখছি যে একটা প্রকৃত সংবিধানের বৈশিষ্ট্যের জন্য আর একটা থিওরিটিক্যাল জায়গায় আমি যেতে চাচ্ছি। আমি চারটা মোটা দাগে চারটা বৈশিষ্ট্য বাইর করেছি। অনেকেই অনেক কথা বলবেন যে গণতন্ত্র, নাগরিক অধিকার, এই সমস্ত কথা বলা হয়। তো আমি পুরাটাকে চারটা কাঠামোর মধ্যে নিয়ে আসি। প্রথমটা হচ্ছে যে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। আমি কিন্তু নিয়ন্ত্রণটা এমফাসাইজ করছি। নিয়ন্ত্রণটা ঘটবে কিভাবে? বিভাজন, বন্টন এবং বিকেন্দ্রীকরণের মাধ্যমে। বা টার্গেটটা হচ্ছে নিয়ন্ত্রণ। তারপরে একটা পাবলিক এবং প্রাইভেটের পার্থক্য তৈরি করে। এটা হচ্ছে আমাদের যে রাজনৈতিক জীবন, সেটা যে আমাদের ব্যক্তি এবং সামাজিক জীবন থেকে আলাদা, সেই সেন্সটা তৈরি করা। সেটা ঘাটতি বাংলাদেশে এত ব্যাপকভাবে হয়েছিল। কিন্তু সংবিধানে যে নিজস্ব সুরক্ষা একটা ভালো সংবিধানের বৈশিষ্ট্য, অর্থাৎ একটা সংবিধান যখন ঐতিহাসিকভাবে প্রণীত হয়, ওই সংবিধান সহজে অ্যামেন্ড করতে থাকলে বাংলাদেশে যে 16টা অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং অ্যামেন্ডমেন্টটা যে খারাপ দিকে নিয়ে যাওয়া হয়েছে 17টা এখন পর্যন্ত, এই অ্যামেন্ডমেন্টগুলো যে হয়েছে, এই অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু সহজে করা গেছে বলেই আজকে আমরা আরো বেশি 72 সংবিধানটাকে মিসইউজ করে ক্ষমতার এই সমস্যা তৈরি করা হয়েছে। সো ভালো সংবিধানের বৈশিষ্ট্য রিজিডিটি, এটা পরিবর্তনের কঠোরতা। অস্ট্রেলিয়া আমরা সবাই আপনারা থাকেন অনেকদিন থেকে, আপনারা জানেন যে এখানে 45টা অ্যামেন্ডমেন্ট প্রপোজাল নিয়ে আসা হয়েছিল, মাত্র 8টা সাকসেসফুল হয়েছে, রেফারেন্ডামে ফেল হয়ে গেছে। রেফারেন্ডামে মানুষকে সম্পৃক্ত করার একটা জায়গা আছে, বাট আমি যেটা বলতে চাচ্ছি সংবিধান পরিবর্তনের কঠোরতা একটা ভালো সংবিধানের বৈশিষ্ট্য। না হলে একটা অর্ডিনারি আইনের মধ্যে যদি এটাকে পরিবর্তন করা হয়, তাহলে আজকে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করে গেল, আবার পরে যে আরেকটা রাজনৈতিক দল খারাপভাবে এসে এটাকে পরিবর্তন করবে না, তার তো গ্যারান্টি নেই। এই জন্য সংবিধানকে, তার একটা ভালো সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে তার নিজেই সুরক্ষার ব্যবস্থা করবে। 72 সংবিধানের একটা ত্রুটি হলো যে এইখানে এই সুরক্ষাটা নাই, মাত্র 2/3 মেজরিটি হলেই পরিবর্তন করা যায়। এবং বাংলাদেশে এখন পর্যন্ত যতটা পার্লামেন্ট হয়েছে 2-3টা বাদ দিয়ে সবগুলোতে 2/3 মেজরিটি ছিল। এই জন্য প্রত্যেকটা পার্লামেন্ট মোরাললেস একবার করে অ্যামেন্ডমেন্ট বা দুবার করে অ্যামেন্ডমেন্ট করেছে। এবং এই যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা কিন্তু উৎস হচ্ছে আমাদের 72 সংবিধান। আজকে বিএনপি যদি ওভাবেই যেতে চায়, এই জায়গাটাও তো পরিবর্তন করা দরকার। তো আমি এটাতে ফিরবো যে আমাদের 72 সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম হলো এটা একটা পরিবর্তনের কঠোরতা নাই, এবং এটা কোনো পরিবর্তনকে, ভালো পরিবর্তনকে সুরক্ষা দিতে পারবে না। সেই বৈশিষ্ট্যগুলো যে সংবিধানে নাই, সেগুলোকে আমরা ভালো সংবিধান খুব বলতে পারি না। তো এই কারণে বলছি যে 72 সংবিধানের যাওয়ার আগে আমি বলছি যে গণতন্ত্র এবং জ্ঞানতন্ত্রের পার্থক্যটা হলো যে আমরা যখন কোনো বিষয় করি, পলিটিক্যাল কোনো ডিসিশন, এখন আপনি দেখবেন যে যখন প্রথম যেদিন বিপ্লব পরবর্তী যে ভাষণ বিএনপি চেয়ারপারসন দিয়েছেন, উনি বেগম খালেদা জিয়ার প্রথম 3-4টা কথার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল জ্ঞান ভিত্তিক শাসন। খুব গুরুত্বপূর্ণ, এবং তিনি কিন্তু বলেছেন যে জ্ঞান ভিত্তিক শাসন।
অর্থাৎ ডেমোক্রেসির সাথে জ্ঞানের যে সম্পর্ক থাকতে হবে, এই জ্ঞান বলতে কিন্তু আমি যে শেখ হাসিনা মার্কা জ্ঞান না যে ডিগ্রি নিলেই হয়, এটা জ্ঞান ডিগ্রি ছাড়াও জ্ঞান হতে পারে মানুষের। অর্থাৎ কে বিশ্ববিদ্যালয়ে পড়েছে কে বিশ্ববিদ্যালয়ে পড়েনি, ওই বাইনারি দিয়ে আমি জ্ঞানকে ডিফাইন করছি না। এটা হচ্ছে আমরা স্বশিক্ষিত হতে পারি, এটার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সম্পর্ক নাও থাকতে পারে। এই জন্য জ্ঞানটাকে আমি ব্রডলি ডিফাইন করছি। আদারওয়াইজ এটা একটা এক্সক্লুশনারি লজিক হতে পারে যে ও সে ইউনিভার্সিটি ডিগ্রি নাই সে তাই সে জ্ঞানী না। সো আমি ওইটাকে ডিজন করি। আমি মনে করি যে জ্ঞান বলতে আসলে আমাদের প্রফেট যেমন তথাকথিত শিক্ষায় শিক্ষিত না, কিন্তু উনি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ ছিলেন। তো কথা হচ্ছে যে সেলফ এডুকেটেড স্বশিক্ষিত মানুষই হচ্ছে জ্ঞানী, এবং এটা প্রেফেক্টরা ডিবেট আলোচনা যুক্তি তর্কের মাধ্যমে। সো ওইটা গুরুত্বপূর্ণ। আমাদের একটা ভালো সাংবিধানিক ব্যবস্থাকে এটি জায়গা করে দিতে হবে। তো আমরা দেখছি যে 72 সংবিধানে আমি কেন বলছি যে সমস্যা, জাস্ট বুলেট পয়েন্ট, এটা আমি শেয়ার করবো, আপনারা এটা জানবেন যে ক্ষমতার কেন্দ্রীকরণ ছিল এক ব্যক্তির হাতে। বলা আছে যে ক্ষমতা হবে ভেস্টেড হবে প্রাইম মিনিস্টার, ইভেন নট এ টিম লাইক ক্যাবিনেট, জাস্ট দ্য ব্যক্তি। এটা অপরিপূর্ণ এবং ভঙ্গুর পাবলিক পরিমণ্ডল। এখানে পাবলিক এবং প্রাইভেটের পার্থক্যটা সামাজিক জীবনের সাথে রাষ্ট্র একাকার হয়ে গেছে, সেটা একটু এলাবোরেট করতে হতো, বাট সময়ের কারণে আমি স্কিপ করছি। শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের সুযোগ নেয় কেন না? আমি যদি ফেডারালিজমের একটা প্রশ্ন হতো, আমরা একটু করে আলোচনা করবো যে আমি শাসন ব্যবস্থায় এত বেশি মানুষ, সেখানে ধরেন 180 মিলিয়ন মানুষ শাসন ক্ষমতায় অংশগ্রহণ না থাকা মানে, শাসন বলতে কিন্তু পৌরসভা ইলেকশন না, পৌরসভার লোকরা তো ল বানাতে পারে না। তো আমাদের ল মেকিং প্রক্রিয়াটাতে মানুষকে অন্তর্ভুক্ত করা, সেটাকে আমি বলতেছি শাসন ক্ষমতায় অংশগ্রহণ। সংখ্যাগরিষ্ঠ শাসনের সাথে জ্ঞানতন্ত্রের সমন্বয়ের অভাব, সংবিধান সহজেই সংশোধনযোগ্য, এবং আলটিমেটলি সংবিধানটা যে প্রণয়ন হয়েছিল 72 সালে, আপনারা জানবেন যে যখন যে গণপরিষদ গঠিত হয়েছিল সেটা তো আমাদের গণপরিষদ নয়, সেটার সঙ্গে পাকিস্তান আমলের একটা গণপরিষদ, সেই ডিবেটটা আমি সরিয়েও রাখি। এই গণপরিষদটা সংবিধানটা ড্রাফট করার সময় প্রস্তাব উঠেছিল যে আমরা এটা গণভোটে দিয়ে পাশ করবো কিনা। 5 মিনিটও প্রস্তাবটা সাস্টেইন করে নাই, সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে যে না না গণভোটে দেওয়া হবে। একটা সংবিধানকে গণভোটে দিলে যেটা হয়, জনগণের অংশীদারিত্ব অ্যাটলিস্ট সিম্বলিক্যালি এস্টাবলিশড হয়। ওই মোমেন্টটার তাৎপর্য ফুটে ওঠে যে এটা একটা বিশেষ মোমেন্ট, এবং মানুষ ফিল করে যে এটা আমাদের মালিকানা আছে। কিন্তু 72 সংবিধানে পাশ করার সময় গণভোটের ব্যবস্থা না করার কারণে এই পদ্ধতিগত ত্রুটিটা থেকে গেছে, যেটা কারেকশন আমাদেরকে না করলে এটা দায় যে কোনো রাজনৈতিক দলকে বহন করতে হবে। এটাকে আমি বলছি জেনেটিক ডিফেক্ট, এবং সেটা আমাদের কখনো কারেক্ট করতে হবে, এই সুযোগ আমাদের আসছে। এটা প্রথম অংশটা শেষ করলাম, জাস্ট অল্প থিওরিটিক্যাল আলোচনা দিয়ে। এখন প্রস্তাবগুলো বিবেচনা করি। আমরা যখন বিদ্যমান প্রস্তাব নিয়ে আসি, দেখেন আমাদের আলোচনাটা বোঝার জন্য কি দরকার, সেটা হচ্ছে সংবিধান যখন আমরা একটা শাসন কাঠামো আলোচনা করি, আধুনিক অর্থে আমরা সংবিধানের 3টি মৌলিক স্তম্ভকে আমরা আলাদা করে ফেলি, যেটাকে আমরা বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড চেম্বার এবং থার্ড স্তম্ভ। এগুলোকে আলাদা করার পরে ইদানিং একটা ট্রেন্ড হয়েছে যে আমরা বলছি যে চতুর্থ স্তম্ভ, অর্থাৎ শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের পরে আরেকটা লেয়ারে একটা স্তম্ভ তৈরি হচ্ছে। যেমন আমাদের দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, তারপরে অম্বুডসম্যান, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, এগুলোকে কিন্তু মোটা দাগে সাংবিধানিক থিওরিতে আমরা চতুর্থ স্তম্ভ বলি। আপনারা খেয়াল করবেন যে আমাদের যে রিফর্ম প্রপোজাল গুলো আছে, আমরা সংবিধান না রাষ্ট্র, এইখানে যে কনফিউশনটা তৈরি হচ্ছে, কনফিউশনটা এখান থেকে আসতেছে। আমরা কিন্তু বলতেছি দুদক কিভাবে পরিবর্তন হবে, আমরা বলছি তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা, নির্বাচন কমিশন আমাদের সংবিধানেই আছে। তো চতুর্থ স্তম্ভের একটা অংশ সংবিধানে আছে, একটা অংশ সংবিধানের বাইরে আছে। তাহলে আমরা যখন সংবিধান পরিবর্তনের সাথে চতুর্থ স্তম্ভের পরিবর্তন বুঝতে চাইবো, তখন দেখবো যে অলরেডি নির্বাচন কমিশনের পরিবর্তন কিন্তু সংবিধানের অংশ। তাহলে সংবিধান পরিবর্তনে আমাদের ওখানে যেতে হচ্ছে। তো চতুর্থ স্তম্ভ, বাট ফরচুনেটলি আর আনফরচুনেটলি এটা আমাদের সংবিধানের ভিতরেই ছিল। পৃথিবীর বহু দেশে কিন্তু এটা সংবিধানের ভিতরে নাই, এটা বাইরে রাখা, লাইক চতুর্থ স্তম্ভ হিসাবে বাইরেই রাখা হয়েছে। তো আমাদের রিফর্মটাকে বুঝতে হবে যে আমরা কোন জায়গাটায় ফোকাস করছি, আমরা কি এগুলোতে ফোকাস করছি কোথায়, আর নাকি চতুর্থ স্তম্ভগুলো কোন জায়গায় করছি। দুর্নীতি দমন কমিশনের রিফর্ম কিন্তু মৌলিক স্তম্ভের রিফর্ম নয়, এটা চতুর্থ স্তম্ভের রিফর্ম। ওই পার্থক্যটা বুঝে পরিধিটা বুঝতে সাহায্য করবে, এবং বিএনপির বুঝতে হবে যে আমরা কোন জায়গায় ব্যাপক হবো এবং রক্ষণশীল থাকবো, সেই স্ট্র্যাটেজিটা এখান থেকে আসতে হবে। এখন আমি বিএনপির যে প্রস্তাব সেটা একটু সমালোচনা করি। সেটা হলো আমি এখন মৌলিক স্তম্ভগুলোতে গেলাম, আমি চতুর্থ স্তম্ভগুলো বাদ দিলাম। মৌলিক স্তম্ভের মধ্যে যখন আমি সাংবিধানিক রিফর্ম আলোচনা করছি, আমরা দেখছি যে বিকল্প বিশিষ্ট আইনসভার আলোচনা আসছে, ভালো কথা। এবং রিসেন্টলি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব যেটা বললেন, ন্যায়পাল এখানে অলরেডি সংবিধানে আছে, উনি এটাকে কার্যকর করবেন, এরকম একটা প্রস্তাব দিয়েছে।
আলটিমেটলি কোর্টের বিষয় নিয়ে একটু ব্যাখ্যা করেছিল। আমরা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ যখন বলবো, এই তিনটে অর্গানের মধ্যে তাদের বিল্ট ইন, তাদের ভিতরে নিয়ন্ত্রণ আছে কিনা, মানে তাদের ভিতরে নিজস্ব চেক অ্যান্ড ব্যালেন্স বা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম আছে কিনা, এটাও একটা ভালো সংবিধান নিশ্চিত করে। তো আমরা যখন দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা বলি, এটার পার্থক্য হচ্ছে, পারপাস হচ্ছে পার্লামেন্টের ভিতরে একটা বিল্ট ইন চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করে। দুটো হাউস ডিবেট করবে, একটা হাউসের আইন পাশ হলে আরেকটা হাউস সেটাকে ভিটো দিবে, সেটাকে ডিবেটের মধ্য দিয়ে, ভিটোর মধ্য দিয়ে একটা হাউসের সাথে আরেকটা হাউসের সম্পর্ককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। এটা গেল দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার মূলত মৌলিক উদ্দেশ্য। অথচ বিএনপি যখন এই প্রস্তাবটা কনসিডার করতেছিল, আনফর্চুনেটলি এইটা থেকে এটা আসে না। এটা এসেছে যে ওখানে কারা যাবে, জ্ঞানতন্ত্রের তো জায়গা একটা আমি খেয়াল করি, কিন্তু এটা আসলে মৌলিক পারপাস না। কারণ জ্ঞানতন্ত্রের সাথে পার্লামেন্টের হাউসের সম্পর্ক এটা ওভাবে সীমিত করতে হয়। জ্ঞানতন্ত্র সব এটা সর্ব লেয়ারে এটাকে নিশ্চিত করতে হয়। তো দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার যে মৌলিক পারপাস, বিএনপি এটা কতটা অনুধাবন করে এটা প্রপোজ করেছে, আমার এই জায়গাটা আমি একটু ক্রিটিক্যাল হতে চাই। ন্যায়পাল আমাদের পার্লামেন্টের ভিতরে আছে, একটা সফট মেকানিজম, সেটা হয়তো প্রতিষ্ঠিত হয়, কিছুটা নিয়ন্ত্রণ পার্লামেন্টের উপরে আনবে। এরপরে কোর্ট তো সবসময় থাকে, এটা ট্রেডিশনাল যে কোর্ট কোনো আইন অবৈধ কিনা সেটা কোর্ট এক্সামিন করতে পারে। তো আমাদের কোর্টটা মোটামুটি ভালো আছে সংবিধানে, বা দ্বিপক্ষ বিশিষ্ট আসলে হয়তো এর ভিতরে ইনবিল্ট মেকানিজমটা ভালো হবে, বা সেটা বিএনপির পারপাস থেকে নয়, এটা অন্য পারপাস, যেটা পলিটিক্যাল থিওরি যেটাকে গুরুত্ব। আমি একটু জাম্প করি, কারণ আমাদের সমস্যা এখানে, এবং এই যে একটা ব্লান্ডার আমাদের জন্য, যে আমরা যখন পরিবর্তনের চিন্তা করি, আমরা শাসন বিভাগ নিয়ে অনেক মাতামাতি, এখানে কারা আসবে, কিভাবে রিপ্রেজেন্টেড হবে, দ্বিপক্ষ বিশিষ্ট হবে কিনা, আমাদের ফোকাসটা মোরাল লেস ওই জায়গায়। এরপরে হয়তো টু সাম এক্সটেন্ট বিচার বিভাগের অপসারণ এবং নিয়োগে যেতে ঝামেলা আছে, সেই জায়গাটা আমরা ঠিক করতে চাইবো। এই জায়গাটা আমাদের একটা ফোকাস আছে, কমিশন করে হয়তো এই জায়গাটা ঠিক করা হবে। কিন্তু যে জায়গাটায় ফোকাস নাই, সেটা শাসন বিভাগের জন্য বিল্ট ইন নিয়ন্ত্রণ, অর্থাৎ আইন ভালো বানিয়ে পার্লামেন্ট ছেড়ে দিল, তারপরে শাসন বিভাগ, মানে আমরা যেটাকে ক্যাবিনেট এবং সেক্রেটারিয়েট বলি, তারা যা করে তার কোনো জবাবদিহিতার মেকানিজম বাংলাদেশের আইন ব্যবস্থা এবং সংবিধানে নাই। এবং ওই জায়গাটা আমাদের কমপ্লিটলি ব্ল্যাঙ্ক, ওই জায়গায় কারো চিন্তা হবে। ওই জায়গায় চিন্তা করার জন্য আমাদের ভাবতে হবে যে এটা চতুর্থ স্তম্ভ দিয়ে আনবো, নাকি সংবিধানের মৌলিক স্তম্ভের মধ্যে কিছু ঢুকাবো। ওই আলোচনাটা একটা ঘাটতি সিরিয়াস লেভেলে আছে, এবং এটা আমি ডেসপারেটলি পুট ফরওয়ার্ড করতে চাই যারা বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে কাজ করবে। তাদের জন্য আমাদেরকে বোঝাতে হবে যে শাসন বিভাগে কি আনতেছেন। আমি একটা অস্ট্রেলিয়ান এক্সাম্পল এখানে আনবো একটু পরে। শাসন বিভাগ নিয়ে অস্ট্রেলিয়ার ভাবনাটা কি, এবং এটা একটা অসাধারণ মেকানিজম। আমরা যখন বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে ভাববো, আমি ধরেই নিচ্ছি অস্ট্রেলিয়া খুব আলোচনা হওয়ার ওখানে সুযোগ নেই, কারণ আমাদের সাইকোলজিটা ডোমিনেটেড বা সাউথ এশিয়ান এক্সাম্পল, ইন্ডিয়া, নেপাল, বড়জোর ইউকে, ইউএস। কিন্তু অস্ট্রেলিয়ার এক্সাম্পলটা আমরা ওখানে আমলে নিতে পারি, বা আমার দাবি থাকবে আমি যেখানেই সুযোগ পাই, যেখানে খুব ভালো একটা মেকানিজম আছে, একটা ওয়ার্ল্ড ক্লাস বা ওয়ার্ল্ডের বেস্ট মেকানিজম, যে ওরা যেটা দিয়ে শাসন বিভাগটাকে একটা বিল্ট ইন মেকানিজমের মধ্যে নিয়ে এসেছে। আমি সেটা একটু পরে বলবো। এরপরে আপনারা দেখেন যে বাংলাদেশে যখন বিচার বিভাগের স্বাধীনতার কথা হয়, আপনারা খেয়াল করবেন যে বিচার বিভাগের সাথে নন বিচারিক কার্যক্রম যখনই ট্যাগ করা হয়, ওটা বিচার বিভাগের জন্য ভালো ঘটনা নয়। এবং বাংলাদেশে প্রায় বিচারকদেরকে নন বিচারিক কাজে প্রস্তাব করে নিয়ে এসেছিল এবং পাশ করলো। তার সবচেয়ে বড় ডিফেক্ট ছিল বিচার বিভাগের লোকজনকে এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে নিয়ে আসা। এটা একটা কোয়াজি এক্সিকিউটিভ জব, এখানে বিচার বিভাগের সম্পৃক্ত করার কারণে কিন্তু এটা বাতিল করতে পেরেছিল পরবর্তীতে কোর্ট। তো এগুলো হচ্ছে এক্সাম্পল, যে আমরা নামমাত্র বিচারকদেরকে দিয়ে এগুলোকে অবিচারিক কাজ বা যেগুলো পলিটিক্যালি সেন্সিটিভ কাজ সেগুলোকে ইনভলভ করি, এবং আলটিমেটলি এটার ইম্প্যাক্ট জুডিশিয়ারির উপরে পড়ে। তো এই জাতীয় বিষয় আমাদের ভাবতে হবে যখন আমরা রিফর্ম করবো। এবারে আমি যাচ্ছি নেক্সট, যে আমি যখন শাসন বিভাগের কথা বলছি, দেখেন শাসন বিভাগের সমস্যাটা কি। বর্তমান যে মেকানিজম, সেখানে আমাদের পার্লামেন্টকে আমরা, যেহেতু পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেটা আমরা বলি যে পার্লামেন্টের ভিতরে একটা তর্ক বিতর্কের জায়গা থাকবে, এবং মন্ত্রীরা বা প্রধানমন্ত্রী ওখানে অ্যাকাউন্টেবল হবে, ভালো কথা, সেটা সমালোচনার প্রশ্ন। এরপর যখন অনাস্থার প্রশ্ন, এটা একটা ভালো মেকানিজম, পার্লামেন্টের ভিতর দিয়ে এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু আমাদের অনাস্থা নাই, যেহেতু আর্টিকেল 70 আছে। তো আর্টিকেল 70-র কারণে অনাস্থা আছে থিওরিটিক্যালি, বাট আর্টিকেল 70-র কারণে এটা কখনো কাজ করবে বলে মনে হয় না। কারণ দলের বিরুদ্ধে আপনি ভোট না দিলে তো এটা অনাস্থা হচ্ছেই না। তাহলে অনাস্থা আছে থিওরিটিক্যালি, বাট কার্যকারিতা নেই আর্টিকেল 70-র কারণে। তাহলে আমাদের এই দুটা মেকানিজম আছে, বাট খুব দুর্বল, অকার্যকর। এরপরে আমি ধরে নিচ্ছি যে শাসন বিভাগ যখন একটা আইন বানিয়ে তাদেরকে দেওয়া হলো, আইনটা বৈধ,
সো কল একটা লিগ্যাল মেকানিজম। কিন্তু শাসন বিভাগের পক্ষ থেকে ওই আইনটাকে ধরেন তারা আইন অনুযায়ী করেছে, কিন্তু মেরিট নাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কাউকে ফেভার করার জন্য আইন অনুযায়ী ওরা বলে যে অ্যাকর্ডিং টু ল, কিন্তু আইনটা তারা এমন ভাবে ব্যবহার করেছে যেমন তারা একটা এমন সিদ্ধান্ত নিয়েছে যেটা অন্যায় অথবা সঠিক নয়। আইনগত ভাবে সঠিক কিন্তু ন্যায়সঙ্গত ভাবে সঠিক নয়, কারণ সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে একজন মেধাবী মানুষকে বাদ দিয়ে মেধাবী মানুষকে সুযোগ দিয়েছে। এটা একটা সিদ্ধান্ত, আমরা বলি ডিসিশন। তো একটা ডিসিশন যদি লিগালি কারেক্ট বাট প্রিফারেবল নয় বিকজ ইট ইজ আনজাস্ট ডিসিশন, সেটার কোনো রিভিউ মেকানিজম বাংলাদেশে নাই। এই কারণে মিনিস্টাররা সেক্রেটারিরা বলতে পারে হ্যাঁ এটা ল অনুযায়ী হয়েছে। এরপরে আমি ইন্ডিভিজুয়াল, আমি ব্যক্তি, আমার কোনো ওখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি চাওয়ার কোনো যাবে না। কোর্টে যখন আমি যাবো, কোর্টে কিন্তু আমি মেরিট এক্সামিন করতে পারি না। কোর্টে গিয়ে আমাকে বলতে হবে যে লিগাল নাকি ইলিগাল। কোর্ট বলবে ইজ ভেরি মাচ লিগাল, গন, আমার আর কোনো রিভিউ নেই। এই যে সমস্যাগুলো, এগুলো বাংলাদেশের শাসন বিভাগকে গভীর থেকে গভীরতর জায়গায় দুর্বল করে রেখেছে। এবং আমি একজন ব্যক্তি, আমার যে ব্যক্তির ইমেজই আমার জায়গা, বিশেষ করে শাসন বিভাগের বিরুদ্ধে, এটা একেবারেই ইনসিগনিফিকেন্ট লেভেলে আছে। তার মানে ওখানে নাই বললেই চলে। তো ওই জায়গাগুলো আমাদের ভাবতে হবে যে সাংবিধানিক রিফর্ম বলতে তো ওই জায়গাটা সৃষ্টি করা। আমি এখন পর্যন্ত কোনো প্রপোজালে সেটা পাইনি, সেটা বিএনপির পক্ষ থেকে আসুক অথবা অন্য সাধারণ জনগণের পক্ষ থেকে আসুক। কারণ ওই চিন্তাটাকে বুঝতে গেলে আমাদের সাংবিধানিক থিওরি এবং সাংবিধানিক যে ডিসকোর্স গুলো আছে সেগুলো আর একটু গভীরে যেতে হবে। আদারওয়াইজ এগুলো পলিটিক্যাল ডিসকোর্স থেকে বোঝা নাও যেতে পারে। তো আমি আসতেছি এই অংশটা শেষ করার আগে, আর 10 মিনিট হতো আমার বলতে গেলে। তো এখন যদি আমি এই পরিবর্তনগুলো খেয়াল করলাম যে আমাদের মৌলিক পরিবর্তনগুলো মৌলিক স্তম্ভেই লাগবে, সেটা শাসন বিভাগ ঠিক করতে লাগবে। এবং আমি যদি বিপক্ষ বিশিষ্টও নিয়ে আসি সেখানে লাগবে। বিচার বিভাগের বিচারকদের নিয়োগ থেকে শুরু করে অবিচারিক কাজে তাদের অন্তর্ভুক্ত করা যাবে না, এই সমস্ত লিমিটেশন, এগুলো কিন্তু মৌলিক স্তম্ভেই লাগবে। দেন আবার চতুর্থ স্তম্ভের প্রশ্ন আছে, যেমন নির্বাচন কমিশনার। তো সংবিধানে যে একটা ব্যাপক রিফর্ম লাগতেছে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। তো সেখানে পুনর্লিখন নাকি পরিবর্তন, এই ডিবেটটা আসলে ব্যাপকতার অর্থে তাহলে আসতেছে না। কারণ আমি যতদূর মনে করি বিএনপি নিজে ওই ব্যাপক পরিবর্তনের প্রস্তুতি আছে, কারণ এগুলো করতেই হবে। তাহলে সমস্যাটা যেটা হয়েছে, বিএনপি যে জায়গাটা ভয় পাচ্ছে বলে আমার কাছে মনে হয় সেটা পদ্ধতিগত সমস্যা। কারণ হলো আমি যখন পুনর্লিখন বলি তখন আমরা যেটা করতে হবে সেটা অ্যাটলিস্ট একটা গণপরিষদ টাইপের কিছু বিএনপি থাকতে হবে। আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করতে পারবো। সেটা হচ্ছে যে আমি গণপরিষদ বা গণভোট যাই বলি, এটা লাগবেই। এটা ছাড়া বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থাটাকে সমুন্নত করার কোনো সুযোগ নেই। এটার মাধ্যমে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় এবং সংবিধান বানানো এবং পরিবর্তনের ক্ষমতা যে একটা গাঠনিক ক্ষমতা, এটা যে একটা বিশেষ সময়ের ক্ষমতা, এটা যে সব সময় সাধারণভাবে চর্চা করা যায় না। বাংলাদেশে এই সেন্সটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। এটা 72 সংবিধান পারেনি এবং এটা জন্য কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। আর গণপরিষদের জটিলতার ক্ষেত্রে আমি বলছি যে অনেকেই ভয় পায় যে গণপরিষদ গঠনে জটিলতা হবে কিনা, রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার হবে কিনা, এটা নিয়ে ডিবেট হবে কিনা। আমি বললাম যে গণপরিষদের কাজটা কমপ্লিটলি রিপ্রেজেন্টেটিভ হতে হবে তাও না, এটা সিম্বলিক সবই আসলে। এই যে গণভোটে যে মানুষ দিবে বুঝে শুনে ভোট দিবে না আসলে। বাংলাদেশের মানুষ বুঝবে আমরা যে শাসন বিভাগের যে আলোচনা করলাম কত পার্সেন্ট মানুষ বুঝবে। সুতরাং এটা জাস্ট সিম্বলিক ভ্যালু আছে, বাট সিম্বলিক ভ্যালুটার আবার ইনস্ট্রুমেন্টাল ডাইমেনশন আছে, যেটা কিছুটা নিয়ন্ত্রণ তৈরি করে আমাদের চিন্তায়, আমাদের কার্যকরী পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। তো যখন আমি গণপরিষদ গঠন করব, মেইন ফোকাস গঠন লেভেলে থাকতে হবে যে নলেজ কার আছে, কমিটি কারা কাজ করবে, তাদেরকে গুরুত্ব দিয়ে ডেকোরেটিভ রিপ্রেজেন্টেটিভ। কারণ কি, এটা ইনপুটটা যখন গণতান্ত্রিক হবে, জাস্ট একটা নামমাত্র গণভোট, আমি সরি টু সে যেভাবে বলতে হচ্ছে, এটা পৃথিবীর সব দেশেই হবে। গণভোট কোনো দেশে ইফেক্টিভ মিনিংফুল না আসলে। এবারে অস্ট্রেলিয়া লাস্ট গণভোট, অনেকেই বোঝে নেই কেন কি দিছে, হ্যাঁ না। সো গণভোটের কোয়ালিটি প্রশ্ন থাকতে পারে, কিন্তু গণভোটের যে সিম্বলিক ভ্যালু, ওইটা দিয়ে আমরা এটাকে লেজিটিমাইজ করে নিতে পারি এবং এটা ইজি ডান। এটার জন্য গণপরিষদ গঠন করে যতটুকু রিপ্রেজেন্টেটিভ হলো, এটা যে আমরা প্রতিষ্ঠিত করি রাজনৈতিক ডিসকোর্সের মধ্যে, যে আসলে আমার লেজিটিমেসি, জনগণের সম্পৃক্ততা, এটা প্রতিষ্ঠিত হবে গণভোটে। সুতরাং গণপরিষদের মেইন কাজ হচ্ছে এক্সপার্ট অপিনিয়ন দিয়ে করা, প্লাস প্রতিনিধিত্ব দেয় যারা ডেমোক্রেটিক বা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে তাদের একটা, বা তারা পলিটিক্যাল আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে। দ্যাটস ইট। এটার জন্য একেবারে কমপ্লিট রিপ্রেজেন্টেটিভ হতে হবে, এটার কোনো মানে নেই। অ্যাজ লং অ্যাজ উই হ্যাভ দ্য অপশন to get it done or place it before referendum.
দ্যাটস ইট, ইট ইজ ভেরি ইজি। এবং আমি থিওরিটিক্যালি কোনো প্রবলেমই এটাতে হওয়ার কথা না, কারণ অনুমোদন লেভেলে আমার ডেমোক্রেসিটা কি লেভেলের ওটাই আমাকে সেভ করে দিতে পারে। ফাইনালি আবশ্যিক উপাদান, আমি সাংবিধানিক থিওরিতে দুটো অংশ আছে, বাংলাদেশে এই আলোচনাগুলো হয় না। আমি শুনছি, আমি আছি, ভিডিও জানে আমি যাচ্ছি, আসছি। তো সাংবিধানিক আইনে যে থিওরিগুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, কারণ আমরা ওই ল বইয়ের বানানোর একটা টেন্ডেন্সি, তো আমাদের খুব থিওরি পড়ানো। তো থিওরিতে দেখা যায় যে সংবিধানে কেমন হবে, ঠিক না থিম, তার দুটো ডিসকোর্স আছে এবং অনেক ডিবেট হয়েছে পলিটিক্যাল থিওরিতে। ঠিক কনস্টিটিউশন হচ্ছে সংবিধানে মোটা দাগে অনেক কিছু থাকবে, আদর্শ থাকবে, স্বপ্ন থাকবে, আইডিয়াল থাকবে, মোরাল এলিমেন্টস থাকবে। আর থিম কনস্টিটিউশন হচ্ছে যে সংবিধানের মেইন কাজ কি, যেটা আমি দেখালাম, সেটা হলো পদ্ধতিগত এবং কাঠামোগত সুরক্ষা। দ্যাটস ইট। এবং এটার জন্য বেশি বড় সংবিধান লাগে না। আপনি যদি ইউএস এবং অস্ট্রেলিয়ান সংবিধান দেখেন, ওয়েল ফাংশনিং ডেমোক্রেসি, আমি বলতে গেলে পারফেক্ট, বাট ডেফিনেটলি বেটার। এবং তারা কিন্তু খুব ঠিক কনস্টিটিউশন বানায়, থিম কনস্টিটিউশন বানিয়েছে, কারণ এর কাঠামোগত এবং পদ্ধতিগত যেটা সীমাবদ্ধতা। এখন আমরা যেমন আদর্শ বলি, আদর্শের আবার তিনটে ধারা আছে। একটা হলো আদর্শ অনেক সময় সাংবিধানিক আদর্শ হতে পারে, যেমন পিপুলের লেজিটিমেসি, এটা কিন্তু সংবিধানের সাথে সম্পর্কিত। যে আমি গণভোটের কথা বললাম, যেটা মানুষকে সম্পৃক্ত করতে, এটাও কিন্তু একটা আদর্শ, বাট এটা বেসিক আদর্শ, এটা থাকতেই পারে। এরপরে যে আদর্শগুলো সেগুলো প্রবলেমেটিক আদর্শ। যেমন ধরেন আইডেন্টিটি ভিত্তিক আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ সংবিধানে ঢোকানো হয়েছিল উইদাউট এনি রিজন। আজকে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা, সেই সমস্যাটাকে তৈরি করে রাখার জন্যই বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে ভারতের পরামর্শে। এটা আমি দাবি করি, কারণ আমি এটার উপর লিখেছি। তাহলে আইডেন্টিটেরিয়ান পলিটিক্স থেকে দূরে থাকা ভালো। এটা আমাদেরকে কি করে, যে পাবলিক স্পেয়ার বললাম, ওটা আমাদের হতে দেয় না। আরেক ধরনের আইডিওলজি আছে, এগুলোকে আমরা বলি ইম্পেরিক্যাল। যেমন আমি সেকুলার হবো কারণ 1971 সালে নাকি ধর্মের ভিত্তিতে রাজনীতি মানুষ মারা হয়েছে, অথবা আমি সমাজতান্ত্রিক হব। এগুলো ঐতিহাসিকভাবে গড়ে ওঠা ইম্পেরিক্যাল কিছু আইডিয়াল, এগুলো ইতিহাস কন্টিনেন্ট। তো এই যে নিচের যে দুটো বটম, একটা আইডেন্টিটি ওরিয়েন্টেড আর একটা ইম্পেরিক্যাল, এই আইডিওলজিগুলো সংবিধান না রাখাই ভালো। আমি ওই অর্থে থিম কনস্টিটিউশনের পক্ষে। কেন না রাখা ভালো, তার একটা পয়েন্ট আমার দুটো স্লাইড আছে। একটা হলো, আমি যখন এটাকে আদর্শিক করবো, আদর্শিক উপাদানগুলো কি হয়, যখন এটাকে বিভাজিত করে, বাঙালি বললেই নন বাঙালিরা বিভাজিত হয়েছে দেখি তারা পার্বত্য চট্টগ্রামে তাদেরকে আমি সেলফ ডিটারমিনেশনের সুযোগ করে দিয়েছি। ওরা কিন্তু সেলফ ডিটারমিনেশন আবার আন্তর্জাতিক আইনের কতগুলো ক্রাইটেরিয়া আছে। আমি যদি আন্তর্জাতিক আইন করি, তাহলে পার্বত্য চট্টগ্রামকে সেলফ ডিটারমিনেশন থেকে আমরা কখন ঠেলে দিয়েছি জানেন? যখন আমরা বাঙালি বলে ওদেরকে রেকগনাইজ করিনি। এর মানে এই নয় যে ওদেরকে রেকগনাইজ করলে আবার সমস্যার সমাধান হতো। মানে বাঙালিও না, পাহাড়িও না, আমরা বাংলাদেশি। এবং সেই জায়গাটা যে রোমান করেছিলেন, অসাধারণ একটা চিন্তা। এইটা যদি আমরা না বুঝি যে উনি কি করেছেন, উনি জাতিগত বিভাজনগুলো বা আইডিওলজিক্যাল বিভাজনগুলোকে ভেঙে দিয়েছিলেন। ইট ওয়াজ নট এ নর্মাল থিঙ্কিং, এটা সিরিয়াসলি একটা ফরওয়ার্ড লুকিং চিন্তা থেকে উনি করেছেন। তো বাঙালি জাতীয়তাবাদের বৈশিষ্ট্য হল এটাকে ডেমোস ক্রিয়েট করেছে, এথনিক বাইনারিটাকে ভেঙে দিয়েছে। এবং আমরা জনগণ বাংলাদেশের দ্যাটস ইট। এটা ছিল পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের একটা অসাধারণ সাংবিধানিক পদক্ষেপ। সেটাকে আওয়ামী লীগ আবার ঘুরিয়ে দিয়ে আবার এই আজকে জাতিগত সমস্যা তৈরি করেছে। এবং পিস ট্রিটি আওয়ামী লীগ করেছিল 97 সালে, তার মানেই হলো ওদেরকে একটা ওই জায়গায় তৈরি করে দেওয়া, তার মানে একটা আলাদা কিছু, ওদের একটা বার্গেনিং পয়েন্ট আছে। সুতরাং পিস ট্রিটি ইটসেলফ সেলফ ডিটারমিনেশনের পথে তাদেরকে একটা যাত্রা আরো এক ধাপ এগিয়ে দিয়েছে। সো আমাদের এগুলো নিয়ে সতর্ক থাকতে হবে। এবং আমি যে লেখাটার কথা বললাম, যে আমি বাংলাদেশের সাথে বাঙালি ন্যাশনালিজম এবং বাংলাদেশি ন্যাশনালিজম এবং সেটা কিভাবে আমাদের রিপাবলিকান ক্যারেক্টার সঙ্গে যায় না, সেটা এই মতো লেখা রিসেন্টলি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জার্নালে ছাপানো হয়েছে। তার আগ্রহ থাকলে এই লেখাটা একটু পড়লে, বর্তমানে যে ঘটছে, কালকেও যেটা ঘটছে, তারও জন্য আমাদের একটু হয়তো একটা আইডিয়া হয়তো আমরা এখান থেকে বের করতে পারবো। আর জনগণের আকাঙ্ক্ষা, অনেক কথা উঠছে, ছাত্র আমি সমন্বয়কদের মধ্যে আকাঙ্ক্ষার জায়গায় সংবিধানে থাকতে পারে কিনা। ইকোনমিক, যেমন বৈষম্য বিরোধী, এই আকাঙ্ক্ষাগুলো মূলত অর্থনৈতিক এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা। এগুলো পৃথিবীর কোনো দেশেই সফল হয় আনফর্চুনেটলি। কারণ কি, এই আকাঙ্ক্ষাগুলো পূরণের প্রতিশ্রুতি রাষ্ট্র নেয়। তার মানে রাষ্ট্র হচ্ছে আমাদের ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনে অবাধিত হস্তক্ষেপ করার লাইসেন্স পায়, কিন্তু আলটিমেটলি সেগুলো মিসইউজ হয়। তার মানে রাষ্ট্র অগাধ সম্পত্তি ডিল করে, ইন্টারভিউ করে, এবং আলটিমেটলি চুরি
চামারি করে টাকা পাচার করে যাওয়া হয় তাই হয়। সুতরাং রাষ্ট্র অর্থনৈতিক এবং সামাজিক কোশ্চেনগুলো ইন্টারভিউ করতে চাইলেই রাষ্ট্র স্বৈরাচারী হওয়ার একটা উপাদান সেখানে থাকে। এর জন্য পৃথিবীর ভালো সংবিধানগুলো এই আকাঙ্ক্ষা থেকে সংবিধানকে দূরে রাখে। কেন রাখে? কারণ হলো আকাঙ্ক্ষাটা যদি রাজনৈতিক হয়, কেন রাজনৈতিক আকাঙ্ক্ষাকে আমাকে বাংলাদেশের মানুষকে তো হেল্প করার দরকার নাই, যে আমাকে চাকরি দেওয়ার দরকার, আমাকে ডিস্টার্ব না করলে আমি ফ্লারিশ করি। আমরা বাংলাদেশের মানুষ পরিশ্রমী এবং আমরা যে পরিমাণ মানে অ্যাক্টিভলি আমরা এগুলোতে অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রম করি, আমাকে সরকারের সাহায্য দরকার না, আমাকে শুধু ব্যাহত না করলেই বাংলাদেশ উন্নত অনেক দিকে চলে যাবে। তো আমার প্রশ্ন হলো রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গা থাকলেই সামাজিক এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা অর্থনৈতিক অর্জিত হয় এবং এই জন্য লিবারেল ডেমোক্রেসিটা ভালো করে। এর মানে এই না যে ওরা ওয়েলফেয়ার মেকানিজম করে না। অস্ট্রেলিয়া ওয়েলফেয়ার না, এখানে পাবলিক হেলথ আছে, এখানে মেডিকেয়ার সিস্টেম পৃথিবীর অনেক অনেক দেশের থেকে ভালো মেডিকেয়ার সিস্টেম, এবং এখানে পাবলিক এডুকেশন আছে। তার মানে সংবিধানে অর্থনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হবে সেই ভাষা নাই মানে ওয়েলফেয়ারিজম নাই তা না, বাট এটাকে সংবিধান থেকে দূরে রাখা। রাষ্ট্র ওয়েলফেয়ার মেকানিজম করতেই পারে। সো আরেকটা বিষয় হলো যে এই বর্তমানে সাপেক্ষে করতে হয় না, এগুলো ভবিষ্যতের সাপেক্ষে করতে হবে। তারই হলো অর্জন হিসেবে আমি শেষ করব, ফেডারালিজম বাংলাদেশের দরকার কিনা এটা নিয়ে বর্তমান, অতীত এবং ভবিষ্যতের একটা টেনশন বাংলাদেশে আছে। এবং এখন যদি সংবিধান পুনর্লিখন বা পরিবর্তনের প্রসঙ্গ আসছে, আমি এই বিষয়টা নিয়ে আমার থটটা জানিয়ে জানতে চাই। এটা জাস্ট পার্সোনালি আমার ওপিনিয়ন, এটা নিয়ে ডিবেট থাকতে পারে, আমাদের ডিবেট হতে পারে। সেটা হলো যে আমরা অনেকে মনে করি যে আমরা অনেকে মনে করি যে ফেডারালিজম আসলে ছোট দেশের বিষয়। এটা একটা রং ধারণা, কারণ ফেডারালিজম আসলে মানুষের শাসনের বিষয়। কত মানুষ আমি শাসন করছি, তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করছি। কারণ বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম দেশ, সেখানে পৃথিবীর আর আগের যে 7টা দেশ আছে, একটা দেশ বাদে সবার ফেডারেল স্ট্রাকচার আছে। তো বাংলাদেশ এই 8ম বৃহত্তম দেশে নাই, কারণ আমরা এতগুলো মানুষ, জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে জায়গা করে দেওয়ার জন্য আমাদের জায়গা নেই। আমরা ফেডারেল হলে এটার কি কি বেনিফিট থাকতে পারে? সুশাসনের দিক থেকে সরকারের জবাবদিহিতাকে আরেকটা ক্লিয়ারে নিবে, জনগণের শাসনের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করবে এবং নাগরিক সেবা এবং সুরক্ষা বাড়বে। জাস্ট ফর এক্সাম্পল, আমাদের হাইকোর্টের ব্রাঞ্চ থাকবে ফর এক্সাম্পল রংপুরে। এখন হাইকোর্ট যে ওভারবার্ডেন, একটা মানুষ রংপুরের হাইকোর্টে গিয়ে বিচার নিচ্ছে, এটা থাকতেই হবে ফেডারেল স্ট্রাকচার। আর ঢাকা এসে নিচ্ছে, এটির মধ্যে তফাৎ আমরা বুঝতে পারি, কঠিন না। সুতরাং ইন্টারনাল সুশাসন বাড়ানোর জন্য দরকার। পৃথিবীর সমস্ত ফেডারেল রাষ্ট্র গঠন হওয়ার মেইন ডিবেট ছিল অর্থনৈতিক সমৃদ্ধি। অস্ট্রেলিয়ার যে ফেডারেল হয়েছিল, 6টা প্রি এক্সিস্টিং কলোনি একত্রিত হয়েছিল, তার মেইন মোটিভেশন ছিল কিভাবে অর্থনৈতিক গ্রোথ বাড়ানো যায়। ফেডারেলিজম ছাড়া অর্থনৈতিক গ্রোথ ব্যাহত হয়। আমি এটা নিয়ে আলাদা আলোচনা করতে পারি, বাট পয়েন্ট জায়গায় বললাম যে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে নিতে গেলে ফেডারেলিজম লাগবে। এটা কিভাবে বাড়ায় তার আলোচনা আলাদা বিষয়। ভূ রাজনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশের সংবিধান আজকে পরিবর্তন করতে গেলে আগামী 50 বছর বাংলাদেশে কেমন রাজনীতি হবে, 100 বছর কিরকম হবে, সেটাকে মাথায় রাখতে হবে। এটা শুধু বর্তমান না, এটা ফরওয়ার্ড লুকিং প্র্যাগমেটিজম লাগবে। ভূ রাজনৈতিক ভবিষ্যৎ বলতে আমি যেটা বোঝাচ্ছি, ভারতের সাথে আমি কিভাবে ডিল করব। বাংলাদেশ এর মেইন জায়গাটা, এটা সাংবিধানিক ভাবেই আমাদেরকে ফরওয়ার্ড লুকিং জায়গায় প্র্যাগমেটিক হয়ে থাকতে হবে। যেমন ধরেন, দুটো এক্সাম্পল আমি দিই। একটা হলো আমরা ভারত মায়ানমারের অংশে ইমার্জিং রাষ্ট্র আছে, এটা আমরা স্বীকার করি আর না করি, আমরা চাই আর না চাই, এটা ঘটবে। দিস স্টেটস আর অলরেডি ইন দ্য মেকিং। মায়ানমারে পারসিকিউশন হয়েছে, এগুলো ডেলিবারেটলি হয়েছে। পারসিকিউশন, এটা লিডিং টু সেপারেশনিস্ট মুভমেন্ট এবং আলটিমেটলি সেসেশন। এগুলোর পলিটিক্যাল ডাইনামিক যেমন আছে, আন্তর্জাতিক আইনে সেটা তৈরি হচ্ছে। ওই ইমার্জিং রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, সেটা ফেডারেল স্ট্রাকচার দিয়ে অ্যাকোমোডেট করার এই সুযোগটা আমাদের দরকার কিনা, এটা নিয়ে ভেবে দেখা দরকার। আবার এটার কাউন্টার আর্গুমেন্ট আছে, অনেকেই মনে করে বাংলাদেশ ফেডারেল হলে বাংলাদেশ নিজেই সেপারেশনিস্ট মুভমেন্টের শিকার হবে। এদের সাথে আমি রেসপেক্টফুলি দ্বিমত পোষণ করি। কারণ হলো সেপারেশনিস্ট মুভমেন্টের টেনশনে আমরা অলরেডি আছি, ইভেন ইউনিটারি স্ট্রাকচারের মধ্যে আছি। কারণ আমরা বাঙালি জাতীয়তাবাদ বলি, কারণ আমরা পার্বত্য চট্টগ্রামের ভিতরের সমস্যাটা আমরা অলরেডি ক্রিয়েট করেছি। তো ইউনিটারি হলেই যে সেপারেশন ঘটবে না তা না, বরং ওই দাবিটা আরো স্ট্রং হতে পারে। সুতরাং আমাদের ফেডারালিজম হয়ে যেটা করতে পারি, সেটা হলো ওই জিনিসটা যখন ফেডারেল হয়, তখন ওই ভিতরের যে টেরিটোরিয়াল এবং ডেমোগ্রাফিক যে রিকনফিগারেশন হয়, তার সাথে ওই টেনশনটাকে মানে ফার্দার মিটিগেট করা যায়। সো আমার দুটো পয়েন্ট, একটা হলো ইউনিটারি স্টেট থাকা মানেই নয় যে আমরা সেপারেশনিস্ট টেনশনের বাইরে আছি। ফেডারেল হলেই বরং এটা আমার কস্ট অ্যান্ড বেনিফিট দেখতে হবে। ফেডারেল আমার বেনিফিট বেশি, প্লাস যে রিস্কটা সেটাকে আমি মিটিগেট করতে পারবো কিনা, সেই ডিজাইনগুলো আগামী সাংবিধানিক ভাবনার বিষয় এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থিওরিটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাগমেটিক্যালি চিন্তা করতে হবে।
এটা শুধুমাত্র লোকাল এবং ইন্টারন্যাশনাল এক্সপার্টের সমন্বয়ে পলিটিশিয়ান, কনস্টিটিউশনাল এক্সপার্ট থেকে শুরু করে সব ধরনের এবং পলিটিক্যাল থিওরিস্ট তাদের সম্বন্ধে আমাদের এগুলো ডিপলি ভাবা দরকার। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাহেব ভাই, তার ধন্যবাদ প্রেজেন্টেশনের জন্য। উনি আসলে অনেক কষ্ট করেছেন কয়েকদিন এটা উপস্থাপনার জন্য। এখন আবু সাহেব ভাই যে উপস্থাপনা করেছেন এই উপস্থাপনার পর্যালোচনা করবেন আমার পত্রিকার সম্মানিত সম্পাদক, আমাদের বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান, সাবেক নির্বাহী চেয়ারম্যান এবং সাবেক উপদেষ্টা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, উনি আমাদের সামনে এখন এই পেপারের পর্যালোচনা করবেন। আমি এখন বিনীত অনুরোধ করব মাহমুদুর রহমান সাহেবকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আবু সাইদ এখন আমাদেরকে একটা চমৎকার প্রেজেন্টেশন দিল এবং যার মাধ্যমে আমরা ইন্টেলেকচুয়াল ইনপুট প্রচুর পেয়েছি বলে আমার ধারণা। তো সে যে কষ্ট করেছে এবং প্রেজেন্টেশন দিয়েছে তাকে কংগ্রেচুলেট করছি। একটা ভালো পেপার তৈরি করেছে। আমি একটু সমালোচনা দিয়ে শুরু করি। প্রথমে ফেডারেল স্ট্রাকচার দিয়ে শেষ করেছে আবু সাইদ। আবু সাইদ যেমন দ্বিমত করেছে ফেডারেল স্ট্রাকচারের বিরোধীদের ব্যাপারে, আমি আবার আবু সাইদের সাথে দ্বিমত করেছি। আমি এখনো কনভিন্স না যে বাংলাদেশের বর্তমান অবস্থায় ফেডারেল স্ট্রাকচার আমাদের প্রবলেম সলভ করবে। আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশের বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতা ফেডারেল স্ট্রাকচার আমাদের জন্য আরো সমস্যা নিয়ে যাবে। আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, ইন্ডিয়ার অনেকগুলি মিলিটারি এলিমেন্ট থাকলেও বেসিক্যালি ইন্ডিয়া ফেডারেল স্ট্রাকচার তারা বলে এবং আমরা দেখেছি তাদের ফেডারেল স্ট্রাকচার আছে। তো ভারতে আমরা যদি ইনসার্জেন্সির দিকে দেখি, এমনকি বর্তমান সময় মণিপুরে যা করছে, মণিপুরের পরে নাগাল্যান্ডে যা করছে এবং সেভেন সিস্টারের যা আছে, সেটা ফেডারেল স্ট্রাকচার কিন্তু সেই প্রবলেম সলভ করতে পারে না। কাশ্মীরের কথা আমি বাদ দিলাম, যেহেতু কাশ্মীর ভিন্ন আলোচনা, আমি ওই আলোচনায় আজকে আসছি না। কাশ্মীরের প্রবলেম 1947 তৈরি করা হয়েছে, এটা পরবর্তীতে কিন্তু ইনসার্জেন্সি শুরু হয় না। So it was an inherent problem of the partition of 1947, the Kashmir issue. কিন্তু ফেডারেল স্ট্রাকচারে ইন্ডিয়া ইজ এ রিজিওনাল হেজেমনিক পাওয়ার। আমি একটা স্টাডি করেছি আমার এই দূরদর্শী পিএইচডিতে, যেটা ইন্ডিয়ান হেজেমনির উপরে ইউনিভার্সিটিতে। সেখানে আমি যেটা দেখেছি আমার রিসার্চে, এটা আমি বলছি, আমি যখন স্টাডিটা শেষ করেছি তখনও ফ্যাসিস্ট শেখ হাসিনা ওয়াজ ইন পাওয়ার। তো আমার রিসার্চের কনক্লুশন ছিল যে সাউথ এশিয়াতে ফ্রম 1947 মানে পোস্ট কলোনিয়াল এরা শুরু হওয়া মাত্র ইন্ডিয়া যে একটা হেজেমনিক এক ধরনের হেজেমনিক পাওয়ার স্ট্রাকচার করতে চায়, যেখানে ইন্ডিয়া উইল বি দ্য সোল গার্ডিয়ান অফ সাউথ এশিয়া, এটা খুব লুকানো থাকে না। That was India's target from day one. এবং এখানে আবার পাকিস্তান তার বিভিন্ন রকম সমস্যা এবং ম্যাটেরিয়াল ইনফিরিয়রিটি সত্ত্বেও, ম্যাটেরিয়াল ইনফিরিয়রিটি বলতে আমি তার প্রোডাকশনের কথা বলছি, তার ইকোনমির কথা বলছি, তার মিলিটারি পাওয়ারের কথা বলছি এবং অন্যান্য যে সমস্ত জাতীয় সমস্যা পাকিস্তানের আছে সেগুলো নিয়ে, এটা সত্ত্বেও পাকিস্তান became a challenger to the Indian hegemonic aspiration. এবং এটা 1971-এ ইন্ডিয়া succeeded in bifurcating পাকিস্তান, কিন্তু তারপরেও এই চ্যালেঞ্জটা কিন্তু পাকিস্তান বন্ধ করে নাই। এবং 1998-এ পাকিস্তান যখন অ্যাটমিক পাওয়ার হয়ে গেল, অ্যাটমিক ইন্ডিয়া একই হয়েছে, পাকিস্তান অফিসিয়াল অ্যাটমিক পাওয়ার হলো 1998-এ, তখন কিন্তু এটা যে হেজেমনিক চ্যালেঞ্জার বরং যে ইনফেরিয়রিটি ছিল তার ম্যাটেরিয়াল, সেটা অনেকাংশেই দূর হয়ে গেল, বিকজ দে আর ইন দ্য নিউক্লিয়ার পাওয়ার স্ট্রাকচার।
নিউক্লিয়ার পাওয়ার স্ট্রাকচারে প্যারিটি হওয়ার কারণে সাউথ এশিয়াতে ইন্ডিয়ান হেজেমনির যে ডিজাইন সেটা সাকসেসফুল হতে পারে না। দিস ইজ ওয়ান অফ মাই কনফিউশন। যেটা নিয়ে নিশ্চয়ই আরো পেপার তৈরি হবে, আরো রিসার্চ হবে, অনেকে এগ্রি করবে, অনেকে এগ্রি করবে না আমার সঙ্গে। আর দ্বিতীয় যে পয়েন্ট আমি এসেছিলাম যে সাউথ এশিয়াতে হেজেমনিক ডিজাইন যেটা ইন্ডিয়ান ছিল সেটা মাত্র দুটো শুরু হয়েছে এখন পর্যন্ত। একটা ভুটান, এবং ভুটানে হয়েছে 1947 থেকে। যেহেতু তারা একটা চুক্তি করেছিল, that was basically a hegemonic treaty, or I would rather say a continuation of the hegemonic treaty that we inherited from the British Raj. ব্রিটিশরা 1910 সালে ভুটানের সাথে একটা ট্রিটি করেছিল, যেটাকে বলা হয় পিনাকা ট্রিটি, which was basically a hegemonic treaty, like যেটা অনেকটা গ্রিক ক্লাসিক্যাল হেজেমনিক ক্যারেক্টার ছিল এই ট্রিটির মধ্যে, যে ডোমেস্টিক ইস্যুতে ভুটান স্বাধীন থাকবে, they will take independent decision, but foreign policy decision will be controlled by Delhi 100%. That was the basic essence of that so-called treaty. এবং কি হয়েছিল আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, 1968 পর্যন্ত ভুটানের কোন ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ছিল না, বাইলাটারাল ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ছিল না কোন দেশের সাথে। Because it was basically a vassal state of India. And 1968 এর প্রথম যে এমবাসিটা তৈরি হয় ভুটানে, সেটাও খুব ইন্টারেস্টিং and অনেকটা অ্যামিউজিং আমার কাছে। It was established in Delhi. মানে প্রথম যে ডিপ্লোম্যাটিক ফেয়ার হচ্ছে দিল্লি, so that was funny. এবং 1971 এ ভুটানকে ইউএনের মেম্বার করা হয়, এবং সেটা ইন্ডিয়াই ইনিশিয়েটিভ নেয়। এবং কেন ইনিশিয়েটিভ দিয়েছিল ইন্ডিয়া, এটা বুঝতে পারবো আমরা জিওপলিটিক্যাল সিচুয়েশন যদি আলোচনা করি আমাদের। সেটা হলো যে ভুটান ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি to recognize Bangladesh in 1971, December. India was the second country. India was the second, and probably Mongolia was the third country. That was the sequence. Bhutan যেহেতু ইন্ডিয়ান ফরেন পলিসির কাজটা করবে ইউএনএ, সেই জন্য 1971 এ ইন্ডিয়া অ্যালাউ করলো ভুটানকে ইউএন মেম্বার হওয়ার জন্য ফর দ্য ফার্স্ট টাইম। কত বছর পরে? আফটার 24 years, মানে 1947 থেকে ইন্ডিয়ার বাদ দিয়ে। এবং আরো একটা মজার ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আমি, যে ভুটানের আজ পর্যন্ত ইন্ডিয়া অ্যালাউ করে নাই যে ভুটান bilateral relationship করবে with any of the 5 permanent members of the Security Council. মানে হচ্ছে ভুটানের সাথে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং চায়নার সাথে আজ পর্যন্ত অফিসিয়াল ফর্মাল bilateral relationship না। এটা করেছে ইন্ডিয়া, জানো না, হেজেমনি এস্টাবলিশ করেছে। সো ভুটানে হেজেমনি এস্টাবলিশ করেছিল ইন্ডিয়া ফর্মালি। আর বাংলাদেশের ক্ষেত্রে 16 বছর ধরে, I mean, until the overthrow of the fascist regime, তারা বাংলাদেশে একটা আনঅফিসিয়াল হেজেমনি এস্টাবলিশ করতে পেরেছিল। Recording stopped. Puppet government, because of the puppet government, leader puppet government in that. এবং এটা আমরা সবাই জানি, তাই বিষয়ে আমি কোন লম্বা আলোচনায় যে সময় নষ্ট করবো না। তো ইন্ডিয়া এত বড় একটা হেজেমনি পাওয়ার, এবং তারা অ্যাসপায়ার করে টু বিকাম এ পার্মানেন্ট মেম্বার অফ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, অ্যান্ড তারা অ্যাসপায়ার করে যে এক সময় সাউথ এশিয়া উইল বি আন্ডার এ হাইরার্কিক্যাল সিস্টেম, হেজেমনিক সিস্টেম, যেখানে ইন্ডিয়া রুল করবে। সেরকম একটা কান্ট্রি এত পাওয়ারফুল। তারপরে 2 নম্বর, তাদের ফেডারেল স্ট্রাকচার আছে, তারপরেও কিন্তু তারা আজ পর্যন্ত তাদের যে ইনসার্জেন্সি এটা বন্ধ করতে পারে। তো সেখানে বাংলাদেশের মতো রাষ্ট্র, যেখানে ইন্ডিয়া অলওয়েজ প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে যাচ্ছে সিন্স 1971, এবং তারা কখনো আমাদের প্রকৃত স্বাধীনতাকে মেনে নেয় না, তাদের এরকম একটা দেশে ম্যাটেরিয়ালি উইক কান্ট্রি, মিলিটারিয়ালি উইক কান্ট্রি, সেখানে যদি আমরা ফেডারেল স্ট্রাকচার করি,
তো আমার ধারণা আমরা এই বিচ্ছিন্নতাবাদ বা এই ধরনের ডিভিশনটাকে আরো বুঝতে দেবো। এই জন্য আই এম নট ইয়েট কনভিন্সড অ্যাবাউট দ্য ফেডারেল স্ট্রাকচার ফর বাংলাদেশ, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা নিয়ে আই এগ্রি উইথ শহীদ যে এটা নিয়ে ডিটেল আলোচনা হওয়া দরকার, আলোচনায় কোনো সমস্যা নাই, এবং সবার সাথে আলোচনা হওয়া দরকার। রাষ্ট্রের জন্য যেটা ভালো মনে করবেন সেটাই সিদ্ধান্ত নেওয়া। সেকেন্ড একটা সমালোচনা না, আমার একটা জানার ইচ্ছা, একটা সাইড তার বক্তব্য খুব ক্লিয়ার করে নাই, সে জ্ঞানতন্ত্রের কথা বলেছে। নিউ ওয়ার্ড ফর মি, গণতন্ত্রের সঙ্গে সে জ্ঞানতন্ত্র শব্দটা ব্যবহার করে। এটা বলে যে আমরা এলিটিজমের দিকে যাচ্ছি, আমরা এলিটিস সোসাইটি করতে যাচ্ছি জ্ঞানতন্ত্রের কথা বলে, এটা আমার কাছে পরিষ্কার না। সেকেন্ড হচ্ছে এই মেধাবী যে আমরা বলছে বা মেধাবীর কথা বলছে এই মেধাবী নির্ণয় করবে, এই নির্ণয়ের দায়িত্বটা কার উপরে থাকে? এটা কি সিভিল সোসাইটি নির্ণয় করবে না গভর্নমেন্ট নির্ণয় করবে? তো গভর্নমেন্ট নির্ণয় করলে তো সে তার মধ্যে করে মেধাবী ডেফিনেশন দেবে। কাজেই আমার কাছে জ্ঞানতন্ত্রটাকে একেবারে তন্ত্র হিসেবে নিয়ে না এসে ইন কনজাংশন অর ইন প্যারালাল উইথ কি বলে গণতন্ত্র, আমি বরং এটাকে বলতে চাই যে মেরিটোক্রেসিকে প্রাধান্য দেবে। বা মেরিটোক্রেসিকে যদি আমি প্রাধান্য দিতে চাই তাহলে সেটাকে আমার কনস্টিটিউশনের আলোচনায় আমার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তো মেরিটোক্রেসি তো সব জায়গায় থাকা উচিত। এটা প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর যাই বলি না কেন, একটু মেরিটোক্রেসি থাকা উচিত যদি দেশের উন্নতি আমরা চাই। সেটাকে কনস্টিটিউশনের আলোচনায় এই জ্ঞানতন্ত্রটা কিভাবে আমাদেরকে হেল্প করছে আমি বুঝতে পারি নাই, যদি আমার বোঝার সমস্যা থাকতে পারে। আর একটা হল যাই, সেটা হলো যে আসলে রাষ্ট্রটা কি, রাষ্ট্রটাকে আমরা কিভাবে দেখি? রাষ্ট্র তো আমরা কিছু ডেফিনেশন, ইউনাইটেড নেশনসের কিছু ডেফিনেশন আছে রাষ্ট্রের, তো সেখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়ে যায় বাংলাদেশের মতো দেশগুলোতে, এবং সেটা যদি ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে হয় তাহলে রাষ্ট্র এবং সরকারকে সমর্থন করে দেওয়া হয়। যেমন আমরা হাসিনার ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে রাষ্ট্র এবং ব্যক্তির সমর্থন হয়ে গেছে। যেমন ঢাকা এয়ারপোর্ট নাকি আছে, আমি জানি না, 6 বছর আগে বাংলাদেশে জানি না, কাজে আমি বলতে পারবো না যে এয়ারপোর্টে ঢুকলেই নাকি আছে বা ছিল যে মুজিবের দেশে আগমন। মুসলিমের দেশে আগমন মানে ওয়েলকাম মুজিব ল্যান্ড, তাহলে কি বাংলাদেশের নামটাকে মুজিব ল্যান্ড বেরিয়েছিল? এই যে রাষ্ট্র এবং ব্যক্তিকে একাকার করে ফেলা, এটাই আসলে কি বলবো ফ্যাসিজমের একটা চিহ্ন, এবং এটাকে আমাদের এবং রাষ্ট্র এবং গভর্নমেন্টকে সবসময় আমাদেরকে আলাদা রাখতে হবে। রাষ্ট্র কি জিনিসটা, রাষ্ট্রকে যদি আমরা একটা ইনস্টিটিউশন বা একটা পার্সন হিসেবে চিন্তা করি তাহলে রাষ্ট্রের যেমন রাইট আছে, রাষ্ট্রের তেমন ডিউটি আছে। তো আমাদের দেশে আমরা কি দেখতে পেয়েছি যে বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রের রাইটটাকে বেশি ব্যবহার করা হয়েছে, ডিউটিটাকে ইগনোর করা হয়েছে। যেমন আমরা যদি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে যাই, হবসের, রুশো কিংবা কান্তের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে আমরা পাবলিক গুডের কথা শুনেছি। তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে পাবলিক গুডসের ব্যবস্থা করা, in return of what? In return of surrender of a certain freedom of the people within the constitution. এখানেই কনস্টিটিউশন যে আমি যে ব্যক্তি হিসেবে আমার ফ্রিডম সারেন্ডার করবো রাষ্ট্রের কাছে, এটা কিভাবে করবো, আন্ডার ওয়াট কন্ডিশন করবো, এবং এর বিনিময়ে রাষ্ট্র আমাকে যে পাবলিক গুড দেবে সেটা কতটা আমার ভালোর জন্য। এখানে এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যেটা আমরা আজকে যে প্রেজেন্টেশন ছিল সাইডের, ওখানে আমরা এই আলোচনাটা তেমন দেখি না। এই আলোচনাটা দরকার কনস্টিটিউশনের সময়, যে রাইটস অ্যান্ড ডিউটিসটাকে ক্লিয়ারলি ডিফাইন করার দরকার। এই ডেফিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো কারণ রাইটস অ্যান্ড ডিউটিস না থাকলে কিন্তু শেখ হাসিনা আমার নতুন করে ফিরে আসার একটা
আশঙ্কা থেকে যায়। যতক্ষণ না পর্যন্ত আমার কনস্টিটিউশনের মধ্যে আমি রাইটস অ্যান্ড ডিউটিজ অফ দ্য স্টেট এটাকে আমি খুব পরিষ্কার করে দেখাতে না পারবো বা বোঝাতে না পারবো। এখন এখানে আমার বহুগুলো নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনা আছে, আমি সেখানে বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সাইড ইজ রাইট যে আমরা খুব বেশি রিজিয়নের দিকে তাকিয়েছি। যেমন আমরা যখন কনস্টিটিউশন করলাম 1972-তে, বেসিক্যালি কনস্টিটিউশন করা হয় ভারতীয় কনস্টিটিউশনের একেবারে আদলে এবং তাদের নির্দেশ, এবং সেখানে করে আমরা সবসময় বলেছি কি যে আমরা ওয়েস্টমিনিস্টার স্টাইলে রাষ্ট্র চালিয়েছি। আজকে যে আমরা যে সমস্যায় পরিণত হয়েছি, এটা আমার ব্যক্তিগত ধারণা ওয়েস্টমিনিস্টার স্টাইলে রাষ্ট্র চালিয়েছি, এবং যেটা হচ্ছে উইনার স্টেট ফল, মানে যারা জিতছে এক ভোটেও জিতছে, যেমন ধরে দেখেন কি এক ভোটে theoretically is the winner of that constituency, কিন্তু সে এক ভোটে জিতে সেই কনস্টিটিউয়েন্সির মালিক বলে যাচ্ছে, এবং সেখানে যে পরাজিত হচ্ছে তারা কোনো মূল্য নেই। তো এটা হচ্ছে একটা বেসিক উইকনেস, ফান্ডামেন্টাল উইকনেস, যেটাকে শেখ হাসিনা সব থেকে বেশি ব্যবহার করেছে বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রেজিমে পরিণত করার ক্ষেত্রে। এই উইনার স্টেট ফর্ম এটাকে ব্যবহার করেছে, পরবর্তীতে সে ইলেকশনকে কেমন ভাবে নিষেধ করেছে যে 2014 থেকে একজন নির্বাচন গণতন্ত্রের চিহ্ন ছিল। তো সে মনে করি আমাদের একটু চেক অ্যান্ড ব্যালেন্সের কথা চিন্তা করা হচ্ছে, এবং সেই চেক অ্যান্ড ব্যালেন্সের গিয়ে আর আমি মনে করি সেই চেক অ্যান্ড ব্যালেন্স চিন্তা করতে গিয়ে আমাদের একটু প্রেসিডেন্সিয়াল ফর্ম নিয়ে আমার একটু আলোচনা করতে যে প্রেসিডেন্সিয়াল ফর্মে আমরা ফিরে যাবো কিনা, কিংবা ফ্রান্সে যেটা বলা হয় সেমি প্রেসিডেন্সিয়াল ফর্ম, সেখানে আমরা ফিরে যাবো। আমরা ফ্রান্সের দিকে যদি একটু তাকাই, আপনারা অস্ট্রেলিয়ার কথা বলছেন, যেহেতু আপনারা অস্ট্রেলিয়াতে আছেন, আমেরিকার কথা বলা হয় বাংলাদেশে, ইংল্যান্ডের কথা বা ইংল্যান্ডের অবস্থাতে আমরা পরিণত দেখলাম। ইংল্যান্ডের পরিণতি হয়েছে আমাদের শেখ হাসিনার ফ্যাসিলের মাধ্যমে আমাদের পরিণতি হয়েছে ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসি। তো ফ্রান্সের অবস্থাটা যদি আমরা দেখি, ফ্রান্সে একটা প্রেসিডেন্ট আছে এবং প্রাইম মিনিস্টার আছে, এবং মজার ব্যাপার হলো যে ফ্রান্সে যেগুলো রেগুলেশন গুলো করে গভর্নমেন্ট চালানোর জন্য, সরকার চালানোর জন্য, তার মধ্যে প্রেসিডেন্টের যে প্রেরোগেটিভ, যেগুলো তার দায়িত্ব, সেই রেগুলেশন গুলোতে কিন্তু নিজেদের প্রেসিডেন্টের সঙ্গে থাকে এবং প্রাইম মিনিস্টার। আবার যে রেগুলেশন গুলো প্রাইম মিনিস্টার করে, এটা বিভাজন আছে যে কোন কোন রেগুলেশন প্রাইম মিনিস্টার করবে, কোন কোন রেগুলেশন প্রেসিডেন্ট। যেগুলো প্রাইম মিনিস্টার করে সেখানে আমরা এবং যে মন্ত্রণালয় রেলিভেন্ট মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী সই করে সেকেন্ড ব্যবস্থা বুঝতে পারছেন। তারপরে প্রেসিডেন্ট ইচ্ছা করলো যে আমি দেশ চালাবো, সেটা পারবে না, প্রাইম মিনিস্টারের সই তার দিতে হবে, প্রাইম মিনিস্টারের কনসার্ন দিতে হবে। আবার প্রাইম মিনিস্টার বললে মনে করবে যে আমি গভর্নমেন্ট চালাবো, সে পারবে না, তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তার অ্যাকসেপ্টেন্স লাগবে। এই ধরনের চিন্তায় আমাদের আসতে হবে। প্রেসিডেন্ট এবং এখানে ইলেকশনটা কিভাবে হবে সেটা হচ্ছে যে প্রেসিডেন্টের নির্বাচন অতি অবশ্য ডাইরেক্ট ভোটে হতে হবে জনগণকে। যদি আমরা এরকম সিস্টেমে যাই প্রেসিডেন্সিয়াল ও সেমি প্রেসিডেন্সিয়াল, তাহলে প্রেসিডেন্টকে অবশ্যই জনগণের ভোট দ্বারা নির্বাচিত, এবং সেখানে আরেকটা সেখান ব্যালেন্স আমরা রাখতে পারি। একটু আগে সাইড প্যার্টির কথা বলছিল, প্যার্টির বলতো প্রার্থী নির্বাচন আমি দেখলাম কিছুদিন আগে, সেখানে হলো যারা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াবেন তাদের যিনি জিতবেন তাকে অপ্রতিক প্রদত্ত ভোটের 50% ভোট পেতে হবে। 50% ভোট যদি উনি না পান তাহলে সেকেন্ড রাউন্ড হবে, মানে প্রথম দুজনের মধ্যে। ধরেন এই গত নির্বাচনে আমি দেখেছি যে কান্ট্রি প্রেসিডেন্ট এরদোগান হি গট অ্যারাউন্ড 49%। 49% পাওয়ার পরেও কিন্তু তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন নাই। যিনি দ্বিতীয় হয়েছিলেন হি গট অ্যাবাউট 44%। তাহলে 49% 44% এর মধ্যে আবার নির্বাচন হয়েছে, এবং তারপরে 50%
ক্রস করার পরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তো সুতরাং প্রেসিডেন্ট ডাইরেক্ট করে নির্বাচিত হতে হবে এবং প্রেসিডেন্ট নির্বাচনের এই টার্কির মডেল আমরা নেব কিনা সেটা আমরা চিন্তা করতে পারি। এটাই আমি বলছি, এগুলো আমার সব আমাদের ভাবনা। এখন সেগুলো সিদ্ধান্ত কি হবে সেগুলো তো পলিটিক্যাল দিতে হবে সিদ্ধান্ত। আমি পলিটিক্যাল আমি একজন অ্যানালিস্ট বলতে পারি। আর এটা গেল দ্বিতীয়। আর একটা ব্যাপার যেটা চিন্তা করা দরকার যে একটা খুব ফান্ডামেন্টাল প্রশ্ন তুলেছে সাইদ যে আমরা কি করবো, আমরা কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দিকে যাবো, যে অ্যামেন্ডমেন্ট করে সর্বদা শেষ করেছে হাসিনা, নাকি আমরা কনস্টিটিউশনকে নতুন করে গত পরিষদের নতুন কনস্টিটিউশন আনবো। আমি ব্যক্তিগতভাবে এই কনস্টিটিউশন রাখার পক্ষপাতী না, আমি ব্যক্তিগতভাবে আমার কারণ হচ্ছে এটা এমন ভাবে এটাকে ধ্বংস প্রথমত হচ্ছে যে 1972 গোড়াতেই বলছে এবং এটা আমি সাইটেশন কমপ্লিটলি এগ্রি করি। বাঙালি জাতীয়তাবাদের নামে একটা বিভাজনের বীজ 1972 কনস্টিটিউশন এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে একটা কিছু তৈরি করা হয়েছে যেটা পরবর্তীকালের ন্যারেটিভ। আমাদেরকে মনে রাখতে হবে ইতিহাসের জায়গা থেকে আমাকে হিস্ট্রি লিখতে হবে। মুক্তিযুদ্ধের সময় কোন মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধ কিন্তু হয় নাই। মুক্তিযুদ্ধের চেতনার ন্যারেটিভ তৈরি করা হয়েছে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে। মুক্তিযুদ্ধের সময় কেন হয়েছিল? যেহেতু বাংলাদেশের জনগণকে পলিটিক্যাল পাওয়ার দেওয়া হয়নি, মানে পাঞ্জাবে যে রুলিং ক্লাস পলিটিক্যাল পাওয়ার দিতে চায় নাই, জেনোসাইড করেছে পাকিস্তান এবং তার প্রতিবাদে বাংলাদেশ প্রতিবাদ হয়েছে এবং প্রতিবাদে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত পলিটিক্যাল লিডার সিদ্ধান্ত নেওয়া এটা কোনো সন্দেহ নেই, কিন্তু মুক্তিযুদ্ধ সেই শুরু করে। এটাও খুব পরিষ্কার ইতিহাসে বলতে হবে। মুক্তিযুদ্ধ বলতে ফর্মাল যুদ্ধ যেটা সেটা শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কারণ তার যে ওই রিভোল্ট বলা চট্টগ্রামে এবং পরবর্তীতে যে রেডিওতে গিয়ে ঘোষণা দেওয়া, আমি আমি জানলাম এবং আমি অনুপ্রাণিত হয়েছিলাম যে ওনার ভাষণ ওনার ভাষণ রেডিওতে পরে বাংলাদেশে মনে হয়েছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তার পর্যন্ত মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। সুতরাং এই যে মুক্তিযুদ্ধের চেতনার নামে যেটা জাতিকে বলা হয়েছে গত এটা একটা ভালো ন্যারেটিভ। কাজে এখান থেকে এই চেতনা আমাদের বেরিয়ে আসা এবং এই বেরিয়ে আসা করতে হলে আমাকে অবশ্যই নতুন করে সংবিধান তৈরি করতে হবে। যেমন আমরা যখন জানি সাইড বলতে পারবে তার সাবজেক্ট আমার সেটা হলো ফ্রান্সে আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, মানে টেকনিক্যাল প্রবলেম কেন আপনাদের বুঝতে পারি এরকম ঘুম দেখো আপনাদের দেখছি আপনারা কি শুনতে পেয়েছেন আমি কি বলেছি আরো? শেষের 50 সেকেন্ডের মধ্যে শেষ করতে পারি না। লাস্ট যেটা বলছিলাম কনস্টিটিউশনই তো কাজেই যে কনস্টিটিউশনে এই চেতনাকে জোর করা হয়েছে, যে কনস্টিটিউশনে শুরু হয়েছে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভের মাধ্যমে, আর বর্তমানে যে কনস্টিটিউশনে জোর করে জাতির পিতা ঢুকানো হয়েছে, এই কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করার আমি কোনো কারণ দিই না। এই কনস্টিটিউশনকে নতুন করে
তৈরি করাটাই আমি মনে করি বেটার হবে আমাদের জন্য। এবং ফ্রান্সের কথা আমি বলছিলাম, ফ্রান্সের যে এখন রিপাবলিক, এটা কিন্তু রিপাবলিক 1958 এটা হয়েছে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড। আমাদের আজকে ৫৫ বছর পরে এত কিছু মানে কর্পোরেশন চেঞ্জেস হওয়ার পরে কনস্টিটিউশনে, এবং যেহেতু কনস্টিটিউশনের ইনিশিয়াল ফ্র্যাকশনটাই ফলটি ছিল, সেজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা গণপরিষদ হওয়া লাগবে, এবং গণপরিষদে নতুন করে অ্যাডাপ্ট হবে, সেটা হওয়াটাই বোধ হয় মানে দেশের জন্য ভালো হবে, সলভ অল দ্য প্রবলেম। কারণ এই কনস্টিটিউশন লেখার সময় অবশ্যই নানা রকম মানে বাধাবিপত্তি আসতে পারে, অনেকেই নানা রকম আমার সেই চেতনার মতো নিয়ে আসবে, সেগুলো কিন্তু শক্তভাবে আমাদেরকে করতে হবে। এবং সাইজের সাথে একটা বিষয় আমি একমত, সিম্বলিক হোক আর মানে ইফেক্টিভ হোক, গণভোট ইজ এ মাস্ট। গণভোট ছাড়া কনস্টিটিউশন চেঞ্জ করার যে বর্তমান সিস্টেম, এটাকে একেবারে ফেলে দিতে হবে। আমাদের মানে গণভোট নিতেই হবে, এনি চেঞ্জ আমি গণভোট ছাড়া কোনো চেঞ্জের পক্ষপাতী। তো আমার মনে হয় আপনার জানি না আপনার প্রকাশিত পেয়েছেন কিনা, আমার আর নতুন করে বলার কিছু নাই। আমি দেখতে পাচ্ছি আমার জেলমেট শুধু জয়েন করেছে আমাদের সাথে, তো দুদু তো ইয়েটাও শোনে নাই, সাইডের বক্তব্য শোনে নাই, আমার বক্তব্য শোনে নাই। কারণ কি দুদু এখন বলবে সেটা আমি জানি না। কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ। আর সাইডটা আমারও থ্যাংকস দিচ্ছি যে আমাদের রিপোর্ট আমাদেরকে দিয়েছে, যেটা নিয়ে আমরা সবকে কৃতজ্ঞ তা না, কিন্তু আমরা অবশ্যই আমরা ডিবেট করতে পারি, and we can make it in our intellectual understanding. Thank you.